Well, in the last class, we have discussed about the sources of financing, including debt and equity, and this is continuation of that sources of financing. And initial public offering or IPO is a part of equity financing raising mechanism. And if any company requires a large amount of equity and for a very longer term, then company usually try to procure the financing through issuing the IPO. And by issuing initial public offering, the company get enlisted with the stock exchange and then raise money from the general investors. আচ্ছা, শরীফ ভাই বলছেন হচ্ছে অডিও শোনা যাচ্ছে না, বাকিরা কি শুনতে পাচ্ছেন নাকি সবারই প্রবলেম হচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমাদের শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার আমরা। ওকে শরীফ ভাই, তাহলে হচ্ছে মেবি আপনার ডিভাইসে কোনো ইস্যু আছে, ইউ হ্যাভ টু ফিক্স দ্যাট। লগ আউট করে আবার লগ ইন করলে বোধহয়। হ্যাঁ, দ্যাট উড বি বেটার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আইপিও প্রসেস সম্পর্কে, আইপিও প্রসেসের সাথে ইনভলভ ছিলেন, or do you know what are the processes of getting listed with the stock exchange? আমি অল্প জানি, কারণ আমাদের গ্রুপের 2টা কোম্পানির এখন আইপিওতে অনেকটা ফাইনাল স্টেজ আছে। আচ্ছা, তাহলে আপনার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার লিমিটেড আর করুন। একটা কৃষিবিদ সিড লিমিটেড। আচ্ছা, জি, আপনি একটু তাহলে শেয়ার করেন আমাদের সাথে যে আপনার আমি খুব কমই জানি, কারণ আমাদের আইপিও টিমকে মাঝে মাঝে আমার কিছু ওই ডাটা দিতে হয় তো। যেটা আমি জানি ওটা হলো, ধরেন একটা ওই মানে লিস্টেড করার জন্য একটা মার্চেন্ট ব্যাংক নিয়োগ করতে হয়। ওই মার্চেন্ট ব্যাংক আমার হয়ে কাজ করে, আমার ওই আইপিও লিস্টিংয়ের জন্য আমার যত ধরনের কোয়ারি আছে ওই কোয়ারিগুলো মিট আপ করে, এবং তারা যে গাইডলাইন দেয় ওই গাইডলাইন অনুযায়ী বিভিন্ন রিপোর্ট প্রডিউস করে ওই ইয়াদ করতে হয়, ওই সাবমিট করতে হয় আর কি। আচ্ছা, সাবমিট করার পরে এবং বিভিন্ন সব ধরনের লোন, তারপর ইকুইটি সহ যত ধরনের ইয়া আছে, মানে হিসাব নিকাশ আছে, এগুলো সবগুলোই রেগুলার ওই 6 মাস পর পরই বা 3 মাস পর পর ইয়া দিতে হয় আর কি, রিপোর্ট জমা দিতে হয়। আচ্ছা, আমরা আমি ফুল সরাসরি জড়িত না তো, আমি যেহেতু ওই এইটার প্রচুর ওই ডেটাগুলো আপনি ইনপুট দিচ্ছেন বা ডেটা ইনপুটে সাপোর্ট করছেন। ওকে, থ্যাংক ইউ মাহমুদ ভাই, ইউ হ্যাভ pointed rightly, এটা হচ্ছে so in the process of IPO, the first one is the company who wants to get listed with the stock exchange need to appoint an issue manager, and that issue manager should be listed with Bangladesh Security Exchange Commission, that is BCEC. Can you please give me a few minutes time, please? Okay, sorry. So IPO processor first step হচ্ছে appointing an issue manager, and that has to be listed with Bangladesh Security Exchange Commission, that is BCEC, and এরপরে হচ্ছে the task of that issue manager is first task is to value the company, and this could be in fixed method or in book building method. So issue manager have to collect all the data or information from the company, and need to focus those data and have to value the company. Actually in the recent times Security Exchange Commission হচ্ছে ওরা হচ্ছে আপনার ভ্যালুয়েশনেরও বেশ কিছু মেথোডোলজি বা ওয়েস মেকানিক্স গুলো ওরা ডিফাইন করে দিয়েছে। সো এটার মধ্য থেকে হচ্ছে কি আপনার ভ্যালুয়েশনটা কমপ্লিট করতে হয়। ভ্যালুয়েশন কমপ্লিট করে দেন হচ্ছে they have to prepare a draft prospectus, and after preparing the draft prospectus they arrange a road show to attract the investor. So road showটা কি কেউ বলতে পারবেন?
বুঝি নাই। মানে ইস্যু ম্যানেজার অ্যাপয়েন্ট করার পরে সে ফার্স্ট অফ অল সে হচ্ছে ভ্যালুয়েশনটা করে, এবং হচ্ছে কোম্পানি ভ্যালুয়েশন করার পরে ওরা একটা ড্রাফট প্রসপেক্টাস রেডি করে, জি। এন্ড দেন হচ্ছে আপনার একটা রোড শো অ্যারেঞ্জ করে। সো ডু ইউ নো অ্যাবাউট এনিথিং অ্যাবাউট দ্য রোড শো? হোয়াট ইজ মিন বাই রোড শো? রোড শোটা মেবি ইয়ার মতোই, কি বলে ওটাকে, ওই প্রচারণা চালায় না, ওই বিভিন্ন বিজ্ঞাপনের মতো এই টাইপের। হ্যাঁ। So this is basically an prospective investors gathering. একটা রোড শো অ্যারেঞ্জ করা হয় কোন একটা পাবলিক এরিয়ায়। মোস্টলি হতো দেখা যায় আপনার যে হোটেলগুলোতে, যে ঢাকার মধ্যে যে কন্টিনেন্টাল হোটেলগুলো আছে এগুলোতেই অ্যারেঞ্জ করা হয়। তো এখানে হচ্ছে যে যারা প্রসপেক্টিভ ইনভেস্টর্স দে কাম আপ উইথ দেয়ার কোয়ারিজ, and the issue manager and the representative from the companies they try to address the queries of that those prospective investors. So এরপর হচ্ছে একটা an agreement has to be prepared, uh, including the terms and condition of the IPO process, and like uh, what will be the par value, and what is the amount uh, that is required for taking through IPO, then the utilization of those IPO proceeds, এইসব ইনফরমেশন ইনক্লুড করে হচ্ছে আপনার সবকিছু একটা এগ্রিমেন্টের মধ্যে থাকে, এবং এইসব প্রসপেক্টাসের মধ্যেও থাকে। তো এই প্রসপেক্টাস গুলো হচ্ছে আপনার ডিএসসি তে যা সাবমিট করতে হয়, ডিএসসি অ্যানালাইসিস করে দেন হচ্ছে এসএসসি তে সাবমিট করতে হয়। এরপর হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন সব পারমিশন পাওয়ার পরে এবং হচ্ছে রোড শো গুলো কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আপনার ইনভেস্টররা হচ্ছে কি দুইটা ওয়েতে প্রাইসিংটা ডিটারমাইন করতে পারে। একটা ওয়ান ওয়ে ইজ ফিক্স প্রাইসিং মেথড, যেখানে হচ্ছে কি পার ভ্যালুতে ইনভেস্টররা ইনভেস্ট করবে। আর কোন কোম্পানি যদি সে চিন্তা করে হচ্ছে তার এখন যে কোম্পানি যে পার ভ্যালু আছে তার চেয়ে বেশি প্রিমিয়াম ডিজার্ভ করে, বিকজ দ্য কোম্পানি হচ্ছে বেশ কিছুদিন ধরে বা লাস্ট ফিউ ইয়ার্স কোম্পানি হচ্ছে অপারেট করেছে, রেভিনিউ জেনারেট করেছে। সো ইনিশিয়াল লেভেলে যে ইকুইটি পার ভ্যালুটা ছিল কোম্পানির, ওই পার ভ্যালুটা এখন ইনক্রিজ করেছে। যখন হচ্ছে কোম্পানি এটা থিঙ্ক করে এবং দে ওয়ান্ট টু টেক দ্য প্রিমিয়াম ফ্রম দ্য মার্কেট, সো দে নিড টু গো থ্রু দ্য বুক বিল্ডিং মেথড। বুক বিল্ডিং মেথডে হচ্ছে কি আপনার যে প্রসপেক্টিভ কিছু ইনভেস্টরের কাছে প্রসপেক্টাসটা পাঠানো হয়, এরপরে ওরা একটা কোটেশন পাঠায়, সবাই যার যার ভ্যালুয়েশন অনুযায়ী একটা কোটেশন পাঠায় যে কে কোন আহ, ওই ইনভেস্টররা কে কত টাকায় শেয়ারগুলা এই কোম্পানির শেয়ার কিনতে চায়। সো ওইখান থেকে একটা প্রাইসের অ্যাভারেজ করে ওই বুক বিল্ডিং মেথডে প্রাইসটা ডিটারমাইন করা হয়, যেখানে হচ্ছে কি শেয়ারটা ইউজুয়ালি হচ্ছে আপনার প্রিমিয়াম বা ডিসকাউন্টে, মোস্টলি হচ্ছে কি আপনার প্রিমিয়ামে একটা প্রাইস ডিটারমাইন করা হয়। এরপরে প্রাইস ডিটারমাইনের পরে ওটা হচ্ছে আপনার ডিএসসি তে সাবমিট করা হয়, এসএসসি তে সাবমিট করা হয়, এসএসসি থেকে পারমিশন নেওয়া হয়, এবং ফাইনালি হচ্ছে কি লিস্টিং এর জন্য টিএসসি তে অ্যাপ্লিকেশন করতে হয়। এরপর হচ্ছে আপনার যখন লিস্টিং কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে সাবস্ক্রিপশনটা ওপেন হয়, যে পাবলিক বা জেনারেল ইনভেস্টর যারা আছে দে ক্যান পারচেজ শেয়ার অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি। সো দিস ইজ a quite lengthy process from Bangladesh perspective. It takes around more than 1 year to complete the subscription in the stock market and to collect the money from the general investors. যে ওই কৃষিবিদেরটা এখন এসইসি অ্যানালাইসিস পর্যায়ে আছে। এসএসসি অ্যানালাইসিস পর্যায়ে আছে না? সো দ্যাট মিন্স হচ্ছে আপনারা আরো ইনিশিয়াল যে স্টেপ গুলো আছে এগুলো অনেকটা পার হয়ে আসছেন। জি জি জি। তো কতদিন লাগছে আপনাদের এই স্টেজে আসতে, যে আপনার ইস্যু ম্যানেজার অ্যাপয়েন্টমেন্ট থেকে? আমাদের কিছু মানে ইন্টারনাল প্রবলেমের কারণে অলরেডি আমাদের 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পার হয়ে গেছে, হ্যাঁ। জি। তবে আমরা আশা করতেছি এই বছরের ডিসেম্বর বা মার্চের মধ্যে হয়ে যাবে আর কি, আগামী। মাঝে তো কিছুদিন হচ্ছে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওদের আগে যে রুলসটা ছিল সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করেছে ওরা।
জি 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 অ্যামেন্ডমেন্ট করার কারণে আইপিও অ্যাপ্লিকেশন যা পড়ছে ওদের কাছে যা সাবমিট হয়েছে সবগুলো মানে একটা লং কিউতে পড়ে গেছিল, প্রায় যে 5-6 মাস ওরা হচ্ছে এটা টাচই করে নাই। যে ওরা ওরা বুঝতেছিল না আসলে যে কোন রুলস অনুযায়ী আগে রুলস পড়বে বা নতুন রুলস গুলো কিভাবে অ্যাপ্লিকেবল হবে, এই ইনডিসিশনেই ওদের প্রায় 6 মাস চলে গেছে। যে ওরা মাঝখানে অনেকগুলো আইপিও ডিনাই করে দিয়েছিল, ওই কারণে আমাদের অ্যাপ্লিকেশন তুলে ফেলছিল, হুম 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 হুম। পর আবার শুরু করছে। So this is a quite lengthy process. এটা হচ্ছে this need to be considered. এখন so far we গতকাল have গতকাল না কবে পেপারে দেখলাম যে ফ্লোর প্রাইসটা তুলে দেওয়ার পরে হুম হুম হুম। যে শেয়ার মার্কেট বিকামস মোর ভাইব্রেন্ট। হ্যাঁ এটা একটু, হ্যাঁ মনে পরশু দিন 3-4 দিন আগে তুলে দিয়েছে ফ্লোর ফ্লোর প্রাইসটা। হ্যাঁ আর এখন আইপিও প্রসেসটাও মোটামুটি একটু স্মুদেন হয়েছে। এখন রিসেন্টলি বেশ কয়েকটা আইপিও কিন্তু আপনার মার্কেটে আসার একদম প্রায় লাস্টের স্টেজে আছে। আমার একটা ক্লায়েন্টও আছে বারাকা পাওয়ার, ওরও তো প্রায় 2 বছর পরে গিয়ে এখন ফাইনালি লিস্টিং এর দিকে যাচ্ছে। ভাই এটা কি ইউনিক গ্রুপে? না বারাকা গ্রুপের এটা, যে কোন ইয়া আপনার বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, এটা হচ্ছে চিটং এর একটা পাওয়ার প্রজেক্ট। চিটং এর হচ্ছে আপনার ইয়া পতেঙ্গাতে established. Okay, so how to compare the financing sources? So we can compare these sources in terms of maturity and the rate of interest offered. So if you required very longer term tenor loan from any lender, then you might think of the insurance company. They can provide the longest maturity loan and the rate offered can be fixed or floating. So there is possibility of getting fixed rate from the insurance company. তো কেউ কি আমাকে বলবেন ফিক্সড এবং ফ্লোটিং রেট কোনটা প্রিফারেবল কোম্পানির কাছে? আসলে ফিক্সড রেটটা হলে অনেকটা ইয়ে করা যায় যে কস্ট অফ ক্যাপিটাল বা প্রজেক্ট ফিনান্স কতটুকু লাগছে সেটা আগে থেকে একটা বোঝা যায়। হুম হুম আর ফ্লোটিং রেট হলে যে ইন্টারেস্টটা লাইবর প্লাস কত এরকম ভ্যারি করে, বেশিরভাগ হলো 6 মান্থ লাইবর অথবা 3 মান্থ লাইবর এরকম ফ্লোটিং রেট হয়। সেখানে যদি হেজিং করা না থাকে হুম তাহলে অনেক সময় ফান্ডটা আগে থেকে প্রিডিটারমিন করা যায় না যে কি পরিমাণ ফান্ড লাগতে পারে। হুম এক্স্যাক্টলি। তো এখানে হচ্ছে আপনার ফিক্সড রেটটা হচ্ছে কোম্পানির জন্য প্রিফারেবল অবভিয়াসলি, কারণ হচ্ছে কি আপনার ফিক্স পেমেন্ট যে আপনি ইন্টারেস্ট পে করবেন প্রতি কোয়ার্টারলি বা মান্থলি যে পেমেন্ট করবেন সেটা হচ্ছে প্রিডিক্টেবল, আপনি জানেন আপনার লাইবিলিটি কত হবে, কোম্পানি জানে কত লাইবিলিটি হবে, সেটা অবভিয়াসলি প্রিফারেবল। আর ফ্লোটিং রেট হচ্ছে ইউএসডির ক্ষেত্রে, যদি ইউএসডি লোন হয় তাহলে হচ্ছে লাইবরের সাথে ট্যাগ করা থাকে, সেটা আবার হেজিং একটা ইস্যুস থাকে। আর যদি হচ্ছে বিডিটি তো হচ্ছে কি আপনার মোস্টলি ফ্লোটিং হয়, ব্যাংকগুলো যে রেট গুলো দেয় এগুলো হচ্ছে কি আপনার ফিক্স বলে, বাট সেমি অ্যানুয়াল রিভিউ লেখা থাকে মোস্ট অফ দ্য টাইম। দ্যাট মিনস হচ্ছে প্রতি 6 মাস পর পর রেটটা হচ্ছে রিভাইজ হবে। যদি আপনার হচ্ছে মার্কেটে রিভাইজড লিকুইডিটি যদি ক্রাইসিস থাকে বা ইন্টারেস্ট মার্কেট রেট যদি রেজ করে তাহলে হচ্ছে আপনার ব্যাংকগুলা তাদের ইন্টারেস্ট রেটও কিন্তু ইনক্রিজ করে দেয়। সো ব্যাংকের ক্ষেত্রে মোস্টলি হচ্ছে ওরা কখনোই ফিক্সড রেট করতে পারে না, ওরা ফ্লোটিং রেটই রাখে। এবং সময় if, যে গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টের সাথে টাই আপ করে এখন তো গভর্নমেন্ট তো ইন্টারেস্ট রেট ফিক্স করে দিয়েছে, 9 এর বেশি কেউ নিতেই পারবে না। হ্যাঁ এটা হচ্ছে কি আপনার এটা নিয়ে তো ইকোনমিস্টরা যারা আছে ওরা প্রচুর ডিবেট করতেছে, এটা বলতেছে এটা শর্ট টার্ম গভর্নমেন্ট লং রানে পারবে না। তো তাই হ্যাঁ এটা লং রানে পারবে না, এখন যেটা পারতেছে কারণ হচ্ছে আপনার ইকোনমিক সিচুয়েশন খারাপ হওয়ার কারণে, কোভিড-19 প্যান্ডেমিকের কারণে হচ্ছে আপনার এজ এক্সপেক্টেড আপনার এক্সপেনশন কিন্তু হয় নাই। যে আপনার প্রত্যেকটা ব্যাংকে দেখবেন লিকুইডিটি কিন্তু অনেক হাই, সবারই লিকুইডিটি রয়ে গেছে, ওরা লোন দিতে পারতেছে রাইট। না। হ্যাঁ তো এই কারণে ইভেন হচ্ছে ব্র্যাক ব্যাংক আপনার 6% রেটেও কিন্তু মার্কেটে এখন ইন্টারেস্ট অফার করতেছে, যে আপনার পার্সোনাল লোন হোম লোন এগুলোতে 6% পর্যন্ত রেট অফার করতেছে।
অনেক ব্যাংকেই দেখবেন হচ্ছে আপনার রেট হচ্ছে 9%-এরও কম। তো এখন যেটা হচ্ছে কি গভর্নমেন্ট যে 9% করছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন আগের সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, কোভিড সিচুয়েশন, কোভিড আউটব্রেকের আগের সিচুয়েশন 2019-এর দিকে যদি চিন্তা করি, তখন কিন্তু প্রচুর লিকুইডিটি ক্রাইসিস ছিল এবং মার্কেটে হচ্ছে যে যেরকম পারছে ডিপোজিট, হায়ার রেটে ডিপোজিট নিচ্ছে এবং হচ্ছে মানে আপনার লোনটাও কিন্তু এভাবে দিচ্ছে। যখন হচ্ছে আপনার রেটটা যখন কমে আসে, তো তখন কি প্রবলেম বলেন তো আমার? ধরেন হচ্ছে কি আপনার রেট এখন হচ্ছে 9% ফিক্স থাকলে ব্যাংকের জন্য কি কি প্রবলেম ফেস করে ব্যাংক, কেউ কি বলতে পারবেন? সবচেয়ে বড় প্রবলেমটা একটু কোশ্চেনটা একটু ক্লিয়ার আমি বুঝি নাই আসাদ ভাই। হ্যাঁ, ধরেন এই যে রেট যে বাংলাদেশ ব্যাংক 9% ফিক্স করে দিল, তো এই ক্ষেত্রে ব্যাংকগুলো কি কি প্রবলেম ফেস করতেছে? যে ব্যাংকগুলো সবচেয়ে বড় যেটা প্রবলেম ফেস করতেছে ওইটা হলো ওই অনেক ব্যাংকের লিকুইডিটি থাকলেও অনেক ব্যাংকের আবার নতুন প্রজন্মের ব্যাংকগুলোর অনেকেরই ওই ইয়ার অবস্থা, ডিপোজিটের অবস্থা ভালো না। হুম 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 এই জন্য দেখা যাচ্ছে যে ওরা যখন 9%-এ ম্যাচ করতে যাচ্ছে হুম তখন ওদেরকে ওই যে পরিমাণ প্রফিট অফার করতে হচ্ছে বা যে পরিমাণ ইন্টারেস্ট অফার করতে হচ্ছে ওইটা ওদের মানে ইয়ার সাথে ওদের যেই ইয়াটা থাকে ওদের মানে যে লাভটা 3% বা স্প্রেড। 2% এমন হুম এমন অবস্থায় চলে আসতেছে যেটা দিয়ে ওদের বেসিক্যালি খরচগুলো ওরা তুলতে পারতেছে না। হুম 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 এবং ওইটার ফলে একটা একটা ব্যাপার হচ্ছে অনেক নতুন প্রজন্মের ব্যাংক 8% 9% অফার করতেছে ইয়াদেরকে, ডিপোজিটরদেরকে। হুম। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। সেটা হচ্ছে কি আপনার যারা হচ্ছে নিউলি ফর্ম ব্যাংকিং বিজনেস যারা করতেছে, নতুন ব্যাংক যারা মার্কেটে আসছে, তো তাদের হচ্ছে এমনি মার্কেট অ্যাকসেপ্টেবিলিটি কম, সো ওরা ডিপোজিট পাওয়াটা মানে এনাফ লেভেলের ডিপোজিট ওরা পাচ্ছে না। তো তখন হচ্ছে আপনার যখন ডিপোজিট ওদের কম, তখন হচ্ছে ডিপোজিটের অ্যাট্রাক্ট করার জন্য আপনার হচ্ছে ডিপোজিট রেটটা বাড়িয়ে দিতে হয়। এবং হচ্ছে ওদের কস্ট অফ ক্যাপিটাল কিন্তু অনেক হাই থাকে, যেটা হচ্ছে আপনার রেগুলার আদার্স ব্যাংকের তুলনায়। তো তখন ওরা যদি হচ্ছে আপনার 7-8% বা 6-7% লোন নিয়ে 9% লোন দেওয়াটা ওদের জন্য একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। এরপর হচ্ছে কি আপনার যখন 9% লোন দিচ্ছে, তখন হচ্ছে কি ব্যাক টু ব্যাক হচ্ছে কি আপনার ডিপোজিটের লোনটাও কিন্তু, লোনের রেটও কিন্তু কমে আসতে হবে। সরি, ডিপোজিটের যে ডিপোজিট রেটটা আছে, সেভিংস রেট, সেটাও কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে। অনেক ব্যাংক দেখবেন হচ্ছে বাংলাদেশে আমরা যেটা আহ, ইয়া করি, যেটা নোটিস করি, কেউ যখন হচ্ছে আপনার এফডিআর করে বা ডিপিএস করে, যে রেটে ইনিশিয়ালি বুক করছে সেই রেটটা কিন্তু আপনার ব্যাংক কখনো ওইটা থেকে ইয়া করে না, ওইটা অ্যাডজাস্ট করে না। সাপোজ হচ্ছে আপনি একটা ডিপিএস করলেন বা ফিক্সড ডিপোজিট করলেন হচ্ছে 9% রেটে, ব্যাংক কিন্তু মার্কেটের রেট কিন্তু আপনার আপস এন্ড ডাউন হলেও কিন্তু ওরা ট্রাই করে হচ্ছে ওই 9% রেটটা রাখার জন্য, ওই ডিপোজিটের রেটটা কিন্তু ওরা কমায় না। তো তখন হচ্ছে এখানে একটা মিসম্যাচ হয়। আর ডিপোজিটের রেট যখন কমাই দেয় তখন কিন্তু হচ্ছে এনাফ ডিপোজিট পায় না, তখন হচ্ছে ওদের ফান্ড অ্যাভেলেবল ফর লেন্ডিং এটা হচ্ছে কমে আসে। তো কমে আসলে তখন ওরা কি করে, তখন হচ্ছে কি আপনার যারা গুড বরোয়ার আছে বা কর্পোরেট কাস্টমার আছে, ওদেরকে শুধু ফাইন্যান্সিং করতে পারে। আপনি যদি এসএমই কাস্টমার যেগুলো আছে, ওরা দেখা যায় হচ্ছে কি আপনার খুব ছোট ছোট অ্যামাউন্টের লোন নেয়, এবং প্রত্যেকের লোনটা অ্যানালাইসিস করতে গেলে ব্যাংকের একটা খরচ আছে, মনে করুন সিএবি খরচ আছে, তার ওখানে সাইট ভিজিটের খরচ আছে, তার পেপার ওয়ার্কস এর খরচ আছে, ল্যান্ড বেডিং এর খরচ আছে। তো প্রত্যেকটা ছোট ছোট লোনের ক্ষেত্রে খরচটা কিন্তু অনেক বেশি। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি আপনার ব্যাংক স্প্রেডটা একটু বেশি রাখার ট্রাই করে। ধরেন অন্যান্য কর্পোরেট লেন্ডারদেরকে 9% দিলে এদেরকে অ্যাটলিস্ট লোন দিতে হয় 10% বা 12%-এ। কারণ হচ্ছে কি এদের অ্যানালাইসিস বা ট্রানজাকশন ডিউ ডিলিজেন্স প্রসেস, বড়োয়ার সিলেকশনের যে খরচটা আছে ব্যাংকের, সেই খরচটা ওদের জন্য বেশি। তো তখন দেখা যায় হচ্ছে কি আপনার যে ছোট এসএমই সাইট যেগুলো আছে, এসএমই সেক্টর আছে, ওরা কিন্তু এনাফ ফান্ডিং বা লোন পায় না ব্যাংক থেকে। তো এটা একটা মেজর চ্যালেঞ্জ যে ব্যাংক ফেস করতেছে, কারণ ওরা হচ্ছে এসএমই লোন গুলোতে ফাইন্যান্সিং করতে পারতেছে না 9% রেটে। ওদের জন্য এটা কষ্ট অনেক বেশি হাই হয়ে যায়। একটা জিনিস হচ্ছে যে এই যে যেমন একটা আনপ্যারালাল
কম্পিটিশন তৈরি হচ্ছে বিটুইন দি সঞ্চয়পত্র এবং এই যে ব্যাংক ডিপোজিটের মধ্যে। হুম হুম কারণ সঞ্চয়পত্র রেট কিন্তু রিমেন্স হাই অ্যাজ ইট ওয়াজ। হ্যাঁ অন্যদিকে কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংক ডাইরেক্টিভ দিয়ে 9% ইন্টারেস্ট লোন দিচ্ছে, সুতরাং ডিপোজিট নেওয়ার সময় তার থেকে কমে দিচ্ছে। তো এতে কিন্তু এখানে গভর্নমেন্ট বরোয়িং কিন্তু বেড়ে গেছে। মানুষ মোর এন্ড মোর ইনক্লাইন টু ফর না, সেভিং এখন ধরেন সার্টিফিকেট। সারাপাত ভাই, যদি আমরা এভাবে বলি, যখন হচ্ছে আপনার ল্যান্ডিং রেটটা 9%-এর উপরে ছিল, তখনও তো কিন্তু সঞ্চয়পত্র রেট কিন্তু হাই ছিল, তখনও হাই ছিল, বাট এখন কেন প্রবলেম ফেস করতেছে? আর গভর্নমেন্টের এক্সপ্লেনেশন যেটা হচ্ছে কি, সঞ্চয়পত্র একটা কাস্টমার হাইয়েস্ট হচ্ছে তার কোন একটা সিঙ্গেল ম্যাচুরিটিতে, যে 3 মাস অন্তর অন্তর বা 5 বছর মেয়াদি যেগুলো আছে, এগুলোতে হাইয়েস্ট 30 লাখ করে রাখতে পারে, এবং সব মিলে হচ্ছে কি 45 লাখ আর 50 লাখ পর্যন্ত রাখতে পারে। এর বাইরে যাদের টাকা আছে ওরা কিন্তু ব্যাংকিং চ্যানেলে আসতেই হয়। সো সঞ্চয়পত্র হচ্ছে কি একটা নির্দিষ্ট মানে সেগমেন্ট অফ কাস্টমারকে টার্গেট করে, বাট এটা আসলে মানে ইন্টারন্যাশনালি যে ফাইন্যান্সিং রুলস আছে আপনার, এটা আসলে পরিপন্থী আর কি। যে ফাইন্যান্সিং যে রুল হচ্ছে কি, আপনার যেই ইনভেস্টমেন্টে আপনার রিস্ক বেশি, ওখানে রিটার্ন বেশি হইতে হবে। কিন্তু বাংলাদেশের রুলস হচ্ছে ডিফারেন্ট, এখানে সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট, এখানে হচ্ছে রেটটা বেশি। তো এই কারণে যখনই কোনো জেনারেল ইনভেস্টর বা জেনারেল পাবলিকের কাছে একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে, ওরা ফার্স্টে কি করে, ওরা সঞ্চয়পত্রটা নেয়, সঞ্চয়পত্রতে ইনভেস্ট করে ব্যাংকিং চ্যানেলে। ওই কারণে এমনিতেও আপনার আগে থেকে হচ্ছে ইয়াটা কম কম, যে আপনার পাবলিকদের যে ডিপোজিট রাখার টেন্ডেন্সি। আর ব্যাংক কম অফার করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যারা ডিপোজিট করার মতো টাকা আছে, ওরা ওই মাল্টিপারপাস সহ বিভিন্ন রিক্সি ভুয়া খপ্পরে পড়ে যাচ্ছে। হুম 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 এটা প্রচুর হয়ে যাচ্ছে এখন মার্কেটে। এক্স্যাক্টলি। সো এটার হচ্ছে মাল্টিপল ইম্প্যাক্ট আছে আর কি, যে আপনার রেটটা যে 9% করে দিল, ইউজুয়ালি হচ্ছে আপনার যে কোনো ইন্টারেস্ট হইতে হয় মার্কেট ডিটারমাইন্ড, যে মার্কেটই ডিটারমাইন করবে হচ্ছে কি আপনার রেট অফ ইন্টারেস্ট কেমন হবে, যে এটা ডিমান্ড সাপ্লাই এর উপরে ডিপেন্ড করে করতে হয়। তো এখন হচ্ছে যখনই আপনার কেউ ফিক্স করে দেয় বা সেন্ট্রাল ব্যাংক এটা ফিক্স করে দেয়, এটা আসলে অনেকগুলা প্রোস এন্ড কনস থাকে। মার্কেট মার্কেট প্লে করতে না পারলে আসলে কোনো জায়গাতে পারফেকশন আসে না। মানে হ্যাঁ এটা হ্যাঁ, যদি খুব বেশি পলিসি গাইডেড হয়ে যায়, পলিসি তাহলে গাইডেড হয়ে নোবডি যায়। গোস ফর পারফেকশন। সে তো চিন্তা করে আমি পারফেকশন আমার করে লাভ কি, আমি তো রিটার্ন পাবো। হুম হুম, এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে যদি আপনারা ইফ ইউ ওয়ান্ট টু টেক ইন্টারমিডিয়েট লেভেল লোন, ইন্টারমিডিয়েট ম্যাচুরিটি লোন, সে ফর 8 to 12 years, then you can think of international agency or government export financing, etc. And rate will be fixed or floating. Um, Most of the cases, these are floating loan and tag with the LIBOR. এবং রিসেন্টলিও তো আপনারা একটা নিউজ দেখবেন, লাইবর কিন্তু ফেজ আউট হয়ে যাচ্ছে। ইউকে তে ওরা যেটা প্ল্যান করেছে আর কি, যে আপনার 2021 থেকে ফেজ আউট করবে, এবং 2020 থেকে একদম টোটালি লাইবরটা বাদ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকও কিন্তু গতকাল না পরশু একটা পলিসিও কিন্তু একটা অ্যানাউন্স করছে, যে লাইবরের পরিবর্তে বাংলাদেশ ব্যাংক একটা রেট ফিক্স করতেছে, এবং গোয়িং ফরওয়ার্ড ওই রেটের উপরে বেস করে হচ্ছে আপনার ফ্লোটিং ইউএসডি, যে ফরেন কারেন্সি যে রেটটা আছে ওটা ফ্লোট করবে হচ্ছে ওই বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড রেটের উপরে বেস করে। এরপর নাও এট দিস পয়েন্ট অফ টাইম উইল সি the what is the pros and cons of debt and equity, and which should be the preferable financing. কেউ কি আমাকে বলবেন যে ডেট ফাইন্যান্সিং এর সুবিধাগুলো কি কি? বিশেষ করে যখন একটা এক মালিকানা প্রতিষ্ঠান হয় বা সীমিত দুই একজনের গঠিত লিমিটেড কোম্পানি হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে সবকিছুতে প্রচুর যারা উদ্যোক্তা তারা প্রচুর স্বাধীনতা ভোগ করে। কিন্তু যখন সেখানে প্রচুর লোক ইনভেস্ট করে, সেখানে উদ্যোক্তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, ইনভেস্ট করা থেকে শুরু করে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় শেয়ার হোল্ডারদের প্রত্যাশার চাপে এবং অন্যান্য কারণে। ওইটা চিন্তা করলে, যদি ওই ব্যাপারটা চিন্তা করি, তাহলে আমার ডেপ্ট ইকুইটিটাই অনেক ভালো। আমি
ডেট আমার মতো ফাইন্যান্সিংটা করে বেটার, কাজ করে তাই তো? হ্যাঁ, আমি আমার মতো করে কাজ করে অত বেশি কাউকে আমার জবাবদিহি করতে হবে না। লাভ লস যেটাই হোক আমি ওটা বুঝলাম। আর ইকুইটিতে হইলো গিয়ে ইকুইটি অনেকে আমরা পরে আসবো, যে আপনার ডেটের আর কি কি সুবিধা হইতে পারে। ডেপ্টের একটা সুবিধা হইলো এটা, তারপর হইলো ডেপ্টের ইয়া কম, কস্ট অফ ফান্ড কম। তারপর হুম, ডেপ্টের কস্ট অফ ফান্ড কম, ডেপ যখন আমি পরিশোধ করে দিব পরিশোধ করে দেওয়ার ঝামেলাটাও কম, প্রসেস গুলা লেন্দি না। আমার মতে এগুলোই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসাদ কি ভাই কয়েকটা এখানে বলবো আমি? আরেকটা হ্যাঁ, জিনিস করা শারাফাত ভাই যায় একটু যেমন বলেন। হ্যাঁ, তারপর জি, আরিফ ভাই অ্যাড করে। সেটা হলো যে sure, এক নম্বর হলো যে ডেট ইজ এ ডিসিপ্লিনিং ডিভাইস। হ্যাঁ, হুম, ডিসিপ্লিনিং ভেহিকেল। ডেট যখন কেউ করে, যেহেতু এটা রিপেমেন্ট ইজ গ্যারান্টিড এবং নো ওয়ে টু ডিলে অর নো ওয়ে টু অ্যাভয়েড দিস, সো তাকে সেভাবে করে চলতে প্ল্যান হয়। করতে হয়। হ্যাঁ। সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড থিং হলো যে ইট ইজ এ ট্যাক্স অ্যালায়েবল এক্সপেন্সেস। হুম, হুম, মানে সো আমার যদি ডেট সে 10 টাকা হয়, 30% যদি কর্পোরেট ট্যাক্স হয়, তাহলে কিন্তু এখানে আমাকে আসলে 7 টাকা খরচ হচ্ছে মানে ট্যাক্স। ইন্টারেস্টটা, জি ইন্টারেস্ট। জি জি, ইন্টারেস্টটা আপনার, এটা হলো যে ডিডাক্টেবল এক্সপেন্স। হুম, হুম, নাম্বার 3 হলো যে আমাকে মালিকানা দিতে হচ্ছে না আর কি কাউকে। মালিকানা দিতে হচ্ছে না, রাইট। আমি আই ক্যান রিটেন দা ওনারশিপ। আর একটা হলো যে ফিনান্সিয়াল লিভারেজ, মানে ইফ এ কোম্পানি ইজ এবল টু repay the loan, হুম, then after that his gain is very high. দ্যাট মিন্স ওই হচ্ছে যে কোম্পানির রেট অফ রিটার্ন যদি হচ্ছে কস্ট অফ ডেটের তুলনায় যদি হাই হয়, সো দ্য কোম্পানি শুড টেক ডেট। মানে অপারেটিং ফিনান্সিয়াল অপারেটিং লিভারেজ যেটা, হুম, হুম, সেটা খুব ভালো হয়। হুম, These are some advantage. আচ্ছা। এরপর আনিস ভাই বলতে চেয়েছিলেন। না আমি আমি আরিফ ভাই, বলতে আরিফ ভাই, চাইছিলাম, না হ্যাঁ। না না, হ্যাঁ, হ্যাঁ, আমি এই যে সারাফাত বললো না, এই সারাফাত ভাই, হুম, হুম, ওইটা তাই কভার তাই করে দিয়েছে না? আমি ওইটাই বলতে চাইছিলাম যে আমার আচ্ছা, যে ট্যাক্স বেনিফিটটা পাবো আমি, যতটুকু ডেপ্ট হবে ইন্টারেস্টটা আমি পে করবো, এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার ওই 32 এখন মানে 30% করেছে ট্যাক্স রেট। ওই 30% আমার অন কাইন্ডস অফ গেইন, আচ্ছা, যদি আচ্ছা, আমি ইকুইটি না থাকতো। আচ্ছা। আমি তাহলে হচ্ছে একটু কাউকে জিজ্ঞেস করি, যেমন কি খালেদ ভাই আছেন, র্যান্ডমলি আপনাদের যে কোনো একজনকে জিজ্ঞেস করতেছি। খালেদ ভাই আমাকে একটু বুঝাই বলেন যে হচ্ছে কি এখানে ডেটের কারণে ট্যাক্স বেনিফিটটা কিভাবে হচ্ছে। আমি সবার একটু পার্টিসিপেশন চাচ্ছি, এই জন্য র্যান্ডমলি জিজ্ঞেস করতেছিলাম আর কি। খালেদ ভাই ভাইয়া বলবেন? হুম, হুম, ভাইয়া লোন থাকলে সাধারণত তখন তো আমার ট্যাক্স এক্সপেন্সটা তখন কমে আসে, কারণ আমার তো সেই সময় নেট প্রফিটটা কমে আসে না ইন্টারেস্ট হুম, এক্সপেন্সের কারণে। হুম, 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 তো আমি ওখান থেকে একটা লোন থাকলে আমার এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আমার হচ্ছে যে ট্যাক্স পেটা একটু আমার কম লাগছে এক্স্যাক্টলি। ইনডিরেক্টলি। আর তো বাই দিস টাইম আমার যদি ওখানে ইকুইটি হোল্ডার বেশি থাকে ফান্ডিংটা, তাহলে তো হুম, দেখা যাচ্ছে আমার নেট প্রফিট, মানে যেহেতু আমার ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে না, তো সেই সময় নেট প্রফিটটা ভারী ভারী হচ্ছে, এবং সেই সাথে সাথে আমার ট্যাক্সটাও বেশি দিতে হচ্ছে। হুম। আর ভাইয়ারা তো যেটা যখন আগে পরে যখন হচ্ছে কি আমরা, হ্যাঁ, হ্যাঁ, বলেন প্লিজ। শেয়ার করলেন যে একজন ইকুইটি হোল্ডারকে আমি যতটা ইজিলি আমার বিজনেসটাকে বের করতে হবে, তার থেকে ডেট হোল্ডারকে আমি ইজিলি আমি আমার বিজনেস থেকে আমি ইয়ে করতে পারবো, এলিমিনেট করতে পারবো। ওকে। এবার আবার যখন প্রয়োজন হবে তখন আমি আবার ডেট আমি নেবো। শেয়ার করি, এখানে দুইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইকুইটি বেস যদি কোম্পানি হয়, আইপিও মার্কেট থেকে আমি মানি গ্রো করলাম, ইকুইটি করে, ওখানে আমাকে কোনো বান্ডিংস নাই যে আমার এত পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে। হুম, হুম, এখানে কোনো বান্ডিংস নাই যে আমি 5% দেবো না 10% দেবো না 50% দেবো। এসিসি কিন্তু এখনো গাইডলাইন ফিক্স করে দিতে পারে নাই। যদি আমি পরপর 3 বছর কোনো ডিভিডেন্ড না দেই, দেন তখন হচ্ছে এসিসি ক্যাটাগরি আমার চেঞ্জ উপরে হবে। তখন আমার পেনাল্টি করবে। আর ডেট তো সেটা না, ডেট হলো ইন্টারেস্ট আমাকে দিতেই হবে, ইট ইজ অব্লিগেশন টু পে। হুম, হুম, আর ইকুইটি ক্ষেত্রে যাই ওইখানে কিন্তু ট্যাক্স বেনিফিট আরো বেশি আউট অফ দ্য ডেট। ইকুইটি বেস কোম্পানির ক্ষেত্রে রেট ট্যাক্স রেট ইজ লোয়ার দ্যান দ্য ডেট বেস কোম্পানি। এখানে যদি 30% বেস হয়, ডেট বেস কোম্পানির এর ট্যাক্স রেট 20%। আচ্ছা। আমরা এখন হচ্ছে কি আমরা অলওয়েজ চিন্তা করবো হচ্ছে কোম্পানি পার্সপেক্টিভ থেকে, যে আপনারা রাইটলি পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে কি আপনার যখন আমরা ট্যাক্স কখন দিই, আমরা হচ্ছে কি যখন কোম্পানির রেভিনিউ থেকে যাবতীয় যা খরচ আছে এক্সপেন্স গুলো মাইনাস করে, দেন হচ্ছে কি প্রফিট বিফোর ট্যাক্স যে অ্যামাউন্টটা আসছে ওখানে, ওই অ্যামাউন্ট থেকে আমরা ট্যাক্সটা দেই বা কোম্পানিগুলো ট্যাক্স দেয়।
এখানে হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্সটা হচ্ছে কি অ্যাজ পার দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা অথবা আপনার এনবিআর এর রুলস অনুযায়ী ওরা হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আপনার এক্সপেন্সের মধ্যে কাউন্ট করে, কিন্তু হচ্ছে আপনার ডিভিডেন্ড যেটা আছে ডিভিডেন্ড এক্সপেন্সটাকে এক্সপেন্সের মধ্যে কাউন্ট করে না। যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সটাকে এক্সপেন্সের মধ্যে কাউন্ট করে, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনার এক্সপেন্সটা রেভিনিউ থেকে বাদ যাচ্ছে এবং হচ্ছে যে ট্যাক্সেবল অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে কমে যাচ্ছে। সো হচ্ছে আপনার ট্যাক্সের পরিমাণটা কম আসতেছে। কিন্তু আপনার ডিভিডেন্ড কখন আমরা দিই, ডিভিডেন্ডটা কোম্পানি দেয় হচ্ছে কি নেট প্রফিট বা আফটার ট্যাক্স, যে ট্যাক্স দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টের উপরে ডিভিডেন্ড দিতে হয়। তো এখানে আসলে এই ডিভিডেন্ডের উপরে কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না। কিন্তু আপনার লোন নিলে লোনের যে ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্টটা পে করে কোম্পানি, সেই ইন্টারেস্টের উপরে কোম্পানি হচ্ছে ট্যাক্স বেনিফিট পায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। So let's move one by one. What are the pros or advantages of raising debt financing for a company? The first one you have already told that debt financing doesn't dilute the owner's portion of ownership. The second one is lender doesn't have claim on future profits. So that means হচ্ছে আপনার ল্যান্ডারের একটা হচ্ছে কি নির্দিষ্ট প্রিডিটারমাইন্ড এক্সপেন্স আছে, যেটা হচ্ছে কি ওর ইন্টারেস্ট এক্সপেন্স এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে ঠিক ওই অ্যামাউন্টই ল্যান্ডার ক্লেম করতে পারে। এরপরে কোম্পানি যে আপসাইড হয়, কোম্পানি সাপোজ হিউজ পরিমাণে গ্রো করে গেল ওভার দ্য টাইম, এই ফিউচার প্রফিটের উপরে ল্যান্ডার ডাজন্ট হ্যাভ এনি ক্লেম। The next advantage is debt obligations are predictable and can be planned. এটাও সারাপাত ভাই বলেছেন যে হচ্ছে কি আপনার এটা অব্লিগেশন গুলা কি, আপনার প্রিন্সিপাল পেমেন্ট কত এবং হচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্ট কত সেটা আপনি প্রিডিক্টেবল, সেটা আপনি জানেন এবং এটা ইজিলি প্ল্যান করা যায়। এবং ইকুইটির ক্ষেত্রে হচ্ছে কি এটা প্ল্যান করা যায় না, কারণ কত হচ্ছে আপনার প্রফিট হইলে তখন হচ্ছে কোম্পানি ডিভিডেন্ড দিবে, আর প্রফিট যদি না হয় ডিভিডেন্ড দিবে না। এবং প্রফিটের উপর হচ্ছে আপনার ডিভিডেন্ডটা কতটুকু হবে সেটাও ডিপেন্ড করে। সো হচ্ছে কি আপনার যেটা ডিভিডেন্ড সেটা হচ্ছে প্রিডিক্টেবল না, কিন্তু ডেটটা হচ্ছে মোর অফ প্রিডিক্টেবল। নেক্সট ওয়ান ইজ ইন্টারেস্ট ইজ ট্যাক্স ডিটেক্টেবল, এটাও ডিসকাস করেছেন। এরপর হচ্ছে ডেট ফাইন্যান্সিং অফার্স ফ্লেক্সিবল অল্টারনেটিভস ফর কোলাটারাল এন্ড রিপেমেন্ট অপশন। রিপেমেন্টের ক্ষেত্রে যেমন কি কোয়ার্টারলি রিপে করা যায়, মান্থলি রিপে করা যায়, বিভিন্ন টেনরে রিপে করা যায়। সো বিভিন্ন কোলাটারাল দিলে আপনি যদি হায়ার কোলাটারাল কেউ কোনো কোম্পানি অফার করতে পারে তার রেটটা ইউজুয়ালি একটু লোয়ার হয়, আর যদি একটু লোয়ার কোলাটারাল অফার করে তখন রেট অফ ইন্টারেস্ট একটু হায়ার হয়। সো দিস আর দ্য ফ্লেক্সিবিলিটিস ইন ডেট ফাইন্যান্সিং দ্য কোম্পানি ক্যান গেট। এরপর হচ্ছে হোয়াট আর দ্য নেগেটিভ সাইড অফ ডেট ফাইন্যান্সিং। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডেট মাস্ট বি রিপেইড, কিন্তু আপনার ডিভিডেন্ড কিন্তু রিপে করা লাগে না, যদি কোম্পানি প্রফিটেবল হয় তখনই কিন্তু আপনার ডিভিডেন্ডটা পে করে, যেটা ইকুইটি হোল্ডার্স এর ক্লেম। বাট ডেট মাস্ট বি রিপেড ইন এনি কেস, যে কোম্পানি প্রফিট করুক নাই করুক। এরপর হচ্ছে ক্যান বি ডিফিকাল্ট টু কোয়ালিফাই ফর ডিপেন্ডিং অন দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এন্ড ক্রেডিট স্কোর। সব কোম্পানি হচ্ছে কি আপনার ডেট ফাইন্যান্সিং এর জন্য কোয়ালিফাই করে না। এখানে হচ্ছে ল্যান্ডারের কাছে ফাইন্যান্সিং এর জন্য কোয়ালিফাই করতে হলে আপনার লটস অফ ক্রেডিট স্কোরিং এগুলো হচ্ছে এগুলো পাস করতে হয়। ফর এক্সাম্পল হচ্ছে বিজনেসের এক্সপিরিয়েন্স থাকতে হয়, ক্রেডিট রেটিং ভালো হইতে হয়, তারপর সিএবি স্ট্যাটাস ভালো হইতে হয়, কোলাটারাল দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হয়। সো দেয়ার আর লটস অফ qualifying factors that need to be passed for a company to get debt financing. এরপর হচ্ছে some debt instrument restrict business from pursuing alternative financing options. এটা হচ্ছে কি অনেকে দেখবেন হচ্ছে আপনার টার্ম লোন লেন্ডাররা দে ইউজুয়ালি লিমিট দ্য লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। ফর এক্সাম্পল হচ্ছে টার্ম লোন লেন্ডার যারা আছে ওরা লিমিট করে দিল হচ্ছে 70-30 ডেট ইকুইটি রেশিও থাকতে হবে হাইয়েস্ট। দ্যাট মিনস হচ্ছে ওই কোম্পানিটা 70% বেশি লোন নিতে পারবে না। তো 70% বেশি যদি কারেন্ট অ্যামাউন্টের চেয়ে যদি বেশি লোন নিতে হয় তাহলে হচ্ছে কি তাকে ইকুইটি ইনজেক্ট করতে হবে এবং সেই পোর্শন অনুযায়ী সে ডেটটা নিতে পারবে এডিশনাল। সো এটা একটা রেস্ট্রিকশন, যখন কোম্পানি গ্রো করতেছে ওয়ার্কিং ক্যাপিটাল যদি এটা রেস্ট্রিকশন থাকে যে আপনার ডেট ইকুইটি মেনটেন করতে হয়, কোম্পানি যদি এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল নিতে না পারে তাহলে এটা
একটা নেগেটিভ সাইড অফ ডেট ফাইন্যান্সিং ফ্রম দ্য টার্ম লোন লেন্ডার বা সিনিয়র লেন্ডার যারা আছে। এরপর হচ্ছে হায়ার ডেট ইকুইটি রেশিও ইনক্রিজেস দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক অফ দ্য কোম্পানি। এটা মিন করে হচ্ছে কি, যখন আপনার কোম্পানিটা প্রচুর পরিমাণে ডেট নিবে, সো ইট হ্যাজ টু পে দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট এন্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট এন্ড হুইচ মাস্ট বি রিপেইড, এবং এটা কখনো ডেফার করা যায় না। যখন কোম্পানির রেভিনিউটা কম জেনারেট করে তখন কোম্পানি কিন্তু একটা ডিস্ট্রেস পজিশনে চলে আসে। এই যে আপনার ইকুইটি নিলে কিন্তু কোম্পানি ভালো করলে দিল, নাইলে দিল না, যেহেতু এখানে মাস দিতে হবে। সো কোম্পানি যদি রেভিনিউ কম করে তখন একটা ডিস্ট্রেস পজিশনে চলে যাবে। কোনো এক বছর হয়তো রেভিনিউ খারাপ করছে বা পরপর 2 বছর খারাপ করছে, তৃতীয় বছর হয়তো ভালো করতে পারতো, কিন্তু এই 2 বছর খারাপ করার কারণে লেন্ডাররা কি করতে পারে, ইভেন্ট অফ ডিফল্ট ডিক্লেয়ার করে এই কোম্পানিটাকে সিজ করতে পারে। সিজ করে এই কোম্পানির যত অ্যাসেট আছে সবগুলো এটাকে ব্যাংকরাপ্টেড ডিক্লেয়ার করে অ্যাসেট গুলা থেকে ওদের ক্লেম রিকভার করতে পারে। সো দ্যাট মিনস হচ্ছে কি, আপনার ডেট ইকুইটি রেশিও যখন হাই হয় কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারে, if the amount of debt is high, that increases the risk of financial distress, the company financial distress এ পড়তে পারে। এরপর হচ্ছে owners may be required to personally guarantee the debt. কোম্পানির ক্ষেত্রে most likely in case of Bangladesh, the sponsor need to give the personal guarantee of the term of the loan financing. So that means even if company is a limited company, যেটা লিমিটেড বলতে হচ্ছে কি, যে কোম্পানির যত লাইবিলিটি আছে, কোম্পানির যা অ্যাসেট আছে ওটা দিয়ে পে করবে, এর বাইরে কোনো স্পন্সরকে এডিশনাল কোনো টাকা পে করতে হবে না কোম্পানির লাইবিলিটির জন্য। সো এটা যদিও ইউজুয়াল নর্মস, এটাকে হচ্ছে লিমিটেড কোম্পানি বলে, বাট মোস্ট অফ দ্য কেস আপনার যখন ব্যাংক থেকে লোন নিতে হয় তখন কোম্পানির স্পন্সর যারা আছে দে হ্যাভ টু গিভ দ্য পার্সোনাল গ্যারান্টি। সো দ্যাট মিনস দ্য ওনার্স পার্সোনাল অ্যাসেটস আর অলসো এট স্টেক or also at distress if the company cannot pay off the loan amount. সো এরপর হচ্ছে কি, আপনার অ্যাসেট কুড বি সিজড ইন কেস অফ ডিফল্ট, যেটা আমরা একটু আগে ডেট ইকুইটি হায়ার ডেট ইকুইটি রেশিওর ক্ষেত্রে বলেছি। দ্যাট মিনস কোম্পানির যে অ্যাসেটটা আছে সেটা হচ্ছে কি, লেন্ডারের সাথে কোনো ইভেন্ট অফ ডিফল্ট হলে লেন্ডাররা কিন্তু এটা সিজ করে ফেলতে পারে, অ্যাসেটগুলো নিয়ে নিতে পারে। So we have already discussed some advantages of the equity financing. So let's go through this. The first one is no obligation to pay dividends on equity. So এটা একটা মেজর অ্যাডভান্টেজ, যে হচ্ছে কি কোম্পানি ভালো করলে আপনার ডিভিডেন্ড দিবে, আর না হলে দিবে না। বাট যারা লিস্টেড কোম্পানি আছে ওখানে আসলে ডিভিডেন্ড দেওয়াটা এসএসসি একটু রেগুলেট করে। এখানে আপনার ডিফারেন্ট ক্যাটাগরির শেয়ার আছে, ক্যাটাগরি আছে, জেড ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে। যারা কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড দেয় না ওদেরকে কিন্তু জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেয়। সো এক ক্যাটাগরিতে থাকতে হইলে তাহলে হচ্ছে কি আপনার রেগুলার কিন্তু ডিভিডেন্ড দিতে হয়, তাহলে ওই কোম্পানি ভবিষ্যতে যদি আরো ফান্ড রেজ করতে চায় মার্কেট থেকে তাহলে ফান্ড রেজ করতে পারবে। সো ডিভিডেন্ড দেওয়ার কোনো অব্লিগেশন না থাকলেও কোম্পানির একটা প্রেসার থাকে ডিভিডেন্ড দেওয়ার জন্য, বাট ইন জেনারেল দেয়ার ইজ নো অব্লিগেশন টু পে ডিভিডেন্ড। The next one is investor money doesn't have to be returned if business falls. বিজনেস ফল করলেও হচ্ছে দেখা যায় হচ্ছে কি আপনার ইনভেস্টর মানি ফেরত দিতে হবে এরকম না। যদি লিকুইডেশন হয় ফার্স্টের দিকে হচ্ছে ডেট হোল্ডাররা পায়, যদি এরপরে কিছু থাকে তাহলে ইকুইটি হোল্ডাররা পাবে, যদি কিছু না থাকে তাহলে হচ্ছে কি ইকুইটি হোল্ডাররা কিছু পাবে না, কোম্পানিকে যা আছে অতটুকুর মধ্যেই তার লায়াবিলিটি হচ্ছে লিমিটেড থাকবে। এরপর হচ্ছে কি ইমপ্রুভস ফাইন্যান্সিয়াল হেলথ অফ বিজনেস বাই রিডিউসিং লেভারেজ। যখন হচ্ছে আপনার লেভারেজ রেশিওটা অনেক হাই হয়, মানে ডেটের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন হচ্ছে কি একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে চলে আসে। যখন ইকুইটি অ্যামাউন্ট বেশি হয় তখন এই ডিস্ট্রেস থেকে কোম্পানি রিলিফ পায়। সো লার্জার অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, সো আপনার যে ক্যাপিটাল রিলেটেড যে রেশিও গুলো আছে, ডেট লিভারেজ রিলেটেড রেশিও গুলো আছে, এগুলো ইমপ্রুভ হয় যখন হচ্ছে আপনার equity amount বেশি থাকে কোম্পানিতে। So then risks passed on to the investors. যারা কোম্পানিতে যদি equity subscription বেশি হয় তাহলে that means হচ্ছে equity হোল্ডারও ইনভেস্টমেন্টের রিস্কটা বিয়ার করতেছে।
কোম্পানির রিস্কটা কিছুটা ডাইভার্সিফাই করতে পারে। এরপর হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ হচ্ছে আপনার in case of debt financing the company have to give some collateral which is not required in case of equity financing. Then immediate returns on investment are not expected. So ইকুইটি হোল্ডার যারা আছে বা ইকুইটি ফাইন্যান্সিং যারা করে কোন কোম্পানিতে, ওরা চিন্তা করে হচ্ছে কি আপনার একটা লং টার্মে কোম্পানিটা বেনিফিট দিবে, যে ইমিডিয়েটলি বেনিফিট দিবে এমন না। কিন্তু হচ্ছে ডেট হোল্ডারদের ক্ষেত্রে ওরা চায় হচ্ছে কি গ্রেস পিরিয়ডটা শেষ হওয়ার পরপরই যাতে ইমিডিয়েটলি রিপেমেন্টটা শুরু হয়। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ raising financing from equity sources, and the disadvantages include giving up a portion of company ownership. যখন যারা স্পন্সর আছে they have to lose some ownership portion if they take more equity from the market. আইপিও তে আসলেও দেখা যাবে হচ্ছে কি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বা দেখা যাচ্ছে কি আপনার অরিজিনাল শেয়ার হোল্ডার যারা আছে ওরা তাদের ইকুইটি পোর্শনটা ছেড়ে দিতে হচ্ছে। The next one is equity cost is more than that because investor risks more. So equity cost একটু রিস্কি, মানে ইকুইটি কস্ট যেটা আছে কস্ট অফ ইকুইটি এটা একটু হায়ার হয়, কারণ হচ্ছে আপনার যারা ইকুইটি হোল্ডার দেয় ইকুইটি যারা দিচ্ছে ওরা সবচেয়ে বেশি রিস্ক নিচ্ছে, সো ডিভিডেন্ড রেটটা একটু মাচ মোর হায়ার হইতে হয়। যেখানে হচ্ছে আপনার ডেট দেখা যায় হচ্ছে আপনার কত এখন 9% রেটে পাচ্ছে, বাট ডিভিডেন্ড দিলে ইউজুয়ালি 10% অর মোর রেটে ডিভিডেন্ড দিতে হচ্ছে, 12 বা 15%, 20% ডিভিডেন্ড দেয় এই ক্যাটাগরির যে লিস্টেড কোম্পানিগুলো আছে মোস্টলি। এরপরে অ্যাট্রাক্টিং ইনভেস্টর ক্যান বি হার্ডার দেন গেটিং এ লোন। আপনি ব্যাংক মোর অফ স্ট্রাকচার্ড, ওদের সেট অফ ডকুমেন্টেশন আছে, সেট অফ প্রসিডিউরস আছে, ওগুলো যদি কেউ কোনো কোম্পানি কমপ্লাই করতে পারে, they can take those company can take loan within 3 or 4 months. But investor কে attract করা this is quite tough, এবং ইস্যু ম্যানেজার অ্যাপয়েন্ট করতে হয়, আমরা আইপিও প্রসেসে দেখেছি। এরপর হচ্ছে রোড শো করতে হয়, ভ্যালুয়েশন করতে হয়, তারপর হচ্ছে বুক বিল্ডিং মেথডে বিভিন্ন ইনভেস্টর সাথে বসতে হয়, প্রাইস ফিক্স করতে হয়, দেন ডিএসসির পারমিশন লাগে, এসএসসির পারমিশন লাগে, ওরা হচ্ছে ডিটেইল ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে লোনের মানে ওই ফাইন্যান্সিং এর ইউটিলাইজেশনটা দেখে কোথায় কোথায় ইউজ হবে। সো লটস অফ থিংস টু মানে গো থ্রু আর কি। সো যেটার কারণে অ্যাট্রাক্টিং ইনভেস্টর ইজ কোয়াইট টাফ দেন গেটিং এ লোন। দেন রিডিউস অটোনমি, এটা হচ্ছে মোর অফ রিলেটেড টু গিভিং আপ এ পোর্শন অফ কোম্পানি ওনারশিপ যখন দিয়ে দিবে হচ্ছে কি তখন ইনভেস্টর যারা ইনভেস্ট করতেছে ফ্রম সেকেন্ডারি মার্কেট দে ক্যান ইনফ্লুয়েন্স বিজনেস ডিসিশন এন্ড কালচার। সো যারা স্পন্সর ছিল ওরা আসলে যেভাবে প্ল্যান করেছে বিজনেসটাকে গ্রো করবে, যখন প্রচুর ইকুইটি ইনভেস্টর নিয়ে নিবে তখন হচ্ছে এক একজন এক রকম কমেন্ট দিবে, নানা মুনির নানা মত টাইপের আর কি। সো দ্যাট ইনফ্লুয়েন্স দ্য বিজনেস ডিসিশন এন্ড কালচার টু। এরপর লঙ্গার টার্ন অ্যারাউন্ড টাইম, যে ইকুইটি পাইতে প্রচুর টাইম লাগে, মোর দেন 1 year অর মোর এই টাইপের লাগে। সো which one is right for the business? How can you decide? So you can decide on how fast do you need funding. যদি আপনার খুব কুইকলি ফান্ডিং লাগে তাহলে obviously you need to go for debt rather than equity funding. Then how much money do you need? If you think the money required is too much, then stock market listing is a good option. But কারণ বিশাল প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনার 70-30 ডেট ইকুইটি মেইনটেইন করা এবং 30% ইকুইটি কিন্তু অনেক টাকা আসে আর কি। তো এই ইকুইটিটা যখন ম্যানেজ করতে পারে না তখন হিউজ অ্যামাউন্টের ইকুইটি যখন লাগে তখন হচ্ছে আপনার ইকুইটিতে বা স্টকে লিস্টেড হওয়াটা বেটার। So the next point need to consider is, do you have short term or long term requirement of capital? যদি হচ্ছে short term হয় then it's wise to go for debt, and if it's longer tenor, more than 10 to 15 years, then the company should go for
equity financing. So what are the growth plans? আচ্ছা, কোম্পানি যদি হচ্ছে এক্সপেক্ট করে কোম্পানিটা খুব হাইলি গ্রো করবে ইন নেক্সট কাপল অফ ইয়ার্স, তো সেক্ষেত্রে হচ্ছে কি সে ডেট নেওয়া উচিত নাকি ইকুইটি নেওয়া উচিত? গ্রোয়িং কোম্পানির জন্য কোনটা বেটার, ডেট অর ইকুইটি? গ্রোয়িং কোম্পানির জন্য ডেটই ভালো। কেন? আমি যাবো এনে ইকুইটি ফর্মে। মাহমুদ ভাই তাহলে আপনার পয়েন্টগুলো বলেন এন্ড দেন আফটার আরিফ ভাই প্লিজ। যে আমার জন্য ইয়াটা হলো ধরেন বিশেষ করে যেগুলো ওয়ার্কিং ক্যাপিটাল ফরম্যাটের যেসব লোন হয়, হ্যাঁ, এই লোনগুলো গ্রোয়িং কনসার্নের জন্য ভালো। যখন আমি গ্রোয়িং কনসার্ন যখন তার গ্রোয়িং কনসার্ন মানে তো তার মানে তার হাতে বিজনেস আছে, যখন সে শর্ট টার্ম লোনগুলোকে প্রপারলি ইউজ করতে পারবে এবং তার বিজনেস সাইকেল যখন বিশেষ করে বিজনেস সাইকেল ধরেন কমায় আনলো সে, ওইভাবে করে যখন সে তার শর্ট টার্ম লোনগুলোকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে, তখন কিন্তু ও খুব দ্রুত প্রফিট আর্ন করতে পারবে। আর ইয়ার ক্ষেত্রে যখন আমি ওই গ্রোয়িং প্ল্যানে যখন আমি যাব, তখন আমার জন্য বিশেষ করে আইপিও লিস্টিং এর মতো লেন্দি ব্যাপারগুলোতে গেলে তখন আমার বিজনেসের গতিটা স্লো হয়ে যাবে। আর যখন আমি সাধারণভাবে আমি নিজেকে মনে করব ধরেন আমারটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তখন সবচেয়ে সুবিধা হলো গিয়ে তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু তাড়াতাড়ি শেয়ার হোল্ডার ম্যানেজ করা, এটা হইলে তখন ভালো হয়। আচ্ছা, আরিফ ভাই? আমার যদি এটা ধরেন কোম্পানি এস্টাবলিশ দ্যার ব্যাক 4 years back, নাও ইট ইজ গ্রোইং, তখন আমি জানি এসএসসি তো একটা বাইন্ডিং আছে, যদি 3 years কনজিকিউটিভ ইয়ার্স এসে প্রফিট আর না করতে পারে আমি স্টক মার্কেটে যেতে পারবো না। এই জন্য বললাম যদি আমার কোম্পানিতে 4 to 5 years ব্যাক এস্টাবলিশমেন্ট হয়, আমার যদি দেখা যাচ্ছে ইট ইজ দ্য প্রফিট ইজ গ্রোইং আপ এভরি ইয়ার, তখন আমি ক্যাপিটাল মার্কেটে যাবো। আমি কেন অত হাই কস্টে আমি ফান্ড নিব, ফাইন্যান্স করবো? আচ্ছা, ইন জেনারেল যেটা হচ্ছে কি আপনার কস্ট অফ ইকুইটি কিন্তু বেশি আর কি কস্ট অফ ডেটের তুলনায়, যে ক্যাপিটাল মার্কেটে গেলে খরচটা আরো বেশি দিতে হবে, এটা হচ্ছে নরমাল আর কি। হ্যাঁ, প্রসেসিং কস্ট বেশি, প্রসেসিং কস্টও বেশি এবং ডিভিডেন্ড রেটটাও কিন্তু অনেক হাই হয়। সো এখানে যেটা হচ্ছে গ্রোথ প্ল্যান, গ্রোথটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, কোম্পানিটা সাপোজ আপনার 100 টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিয়ে একটা কোম্পানি এস্টাবলিশ করা হলো, তো এই কোম্পানিতে হচ্ছে কি আপনার যদি স্টিল প্রডিউস করে সে এটা হচ্ছে আপনার ইয়ারলি 100 মিলিয়ন মেট্রিক টন স্টিল প্রডিউস করতে পারবে ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিয়ে। তো এখানে হচ্ছে কি আপনার ক্যাপাসিটি কিন্তু লিমিটেড হয়ে গেছে হচ্ছে আপনার 100 মিলিয়নের মধ্যে, সরি 1 মিলিয়ন মেট্রিক টনের মধ্যে। এখন যদি হচ্ছে কি ধরেন আপনার কোম্পানিটাকে গ্রো করতে হয়, তাহলে কিন্তু তাকে আরো ইনভেস্ট করতে হবে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যখন ইনভেস্ট করবে তখন হচ্ছে কি আরো হায়ার ক্যাপাসিটি হবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল যেটা করে সেটা হচ্ছে কি আপনার এই যে ফুল ইউটিলাইজেশন, যে আপনার ক্যাপাসিটি যাতে ফুল ইউটিলাইজ হয় সেটাকে হচ্ছে কি সেজন্য বিজনেসটাকে স্মুথলি রান করে। যদি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল এনাফ না থাকে তাহলে হচ্ছে কি আপনার ক্যাপাসিটি আনইউটিলাইজ থেকে যাবে। আপনি বিজনেস করবেন বাট হচ্ছে কি এট ফুল ক্যাপাসিটিতে করতে পারবেন না, যেহেতু আপনার রেগুলার যে র মেটেরিয়াল পারচেজ বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা রিসিভেবল ম্যানেজমেন্ট যেটা করা দরকার সেটা আপনি করতে পারছেন না। সো গ্রোথ প্ল্যান মিন্স হচ্ছে কি যে আপনার ইউ হ্যাভ টু ইনভেস্ট মোর ইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ প্রোডাকশন। সো if you see the rate of return is higher than cost of capital or cost of debt, then more debt can be taken. So rules হচ্ছে এটা যে যখনই আপনি দেখবেন হচ্ছে কি আপনার আরো গ্রো করে আপনার রেট অফ রিটার্নটা যখন হাই হবে কস্ট অফ ডেটের তুলনায়, তখন হচ্ছে কি ডেট নেওয়াটাই হচ্ছে অপটিমাম।
So again, this is the final slide on debt versus equity financing. So I would like to have your participation in this slide too. The first one is flotation cost. This is more of related to IPO flotation cost, the transaction cost for taking equity financing. So if the flotation cost is high, তখন হচ্ছে কি আমরা ডেট নিব না ইকুইটি নিব, কোম্পানি কি নিবে যখন ফ্লোটেশন কস্ট, ইকুইটি ফ্লোটেশন কস্ট যখন হাই হয়। তখন হচ্ছে অবভিয়াসলি আপনার আমরা কোম্পানি ডেট ইস্যু করবে। যদি ফ্লোটেশন কস্ট লো হয় তাহলে কোম্পানি উইল ইস্যু ইকুইটি। ডেট ইস্যু মানে হচ্ছে ডেট ফাইন্যান্সিং রেজ করবে, আর ইস্যু ইকুইটি মানে হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং রেজ করবে। যদি আপনার ইন্টারেস্ট রেট হাই হয় কি হবে, যদি লোনের ইন্টারেস্ট রেট যদি হাই হয় then the company will issue equity, and if the rate is low, interest rate is low, then the company will issue debt. আর যদি ট্যাক্স রেট হাই হয় তাহলে কি করবে, ডেট নিবে। ডেট নিবে, কারণ ডেট নিলে হচ্ছে আপনার ইন্টারেস্ট বেনিফিট পাওয়া যাবে, সো ইস্যু ডেট। আর আর্নিংস ভোলাটিলিটি যদি হাই হয় তাহলে কি করবে, আর্নিংস ভোলাটিলিটি মানে কি, ওইটার ব্যাখ্যা দেওয়ার পরে তারপর আসা যাবে সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, আর্নিং ভোলাটিলিটি হচ্ছে কি যে আপনার রেভিনিউ ভোলাটাইল, রেভিনিউ হচ্ছে এই বছরে মনে হয় আর্নিং ভলাটিলিটি মানে হলো যে ফ্লাকচুয়েটিং, কোন বছর ভালো ইয়ে করলো, এবং সেখানে যদি আমরা দেখা যায় যে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করি, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভেরি। তো এখানে যদি লোন নিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু রিপেমেন্ট মাঝে মাঝে মে নট বি ক্যাপাবল টু রিপে, এবং সেক্ষেত্রে ডিফল্টেড হয়ে যাওয়ার এক্সপেকটেশন আর সম্ভাবনা থাকে। সো এক্স্যাক্টলি শরাফত ভাই রাইটলি বলেছেন, আর্নিং ভোলাটিলিটি ইজ দ্য ফ্লাকচুয়েশন ইন রেভিনিউ জেনারেশন। যে আপনি এই বছর অনেক হাই রেভিনিউ জেনারেট করলেন, পরের বছর একেবারে লো করলেন, আবার হাই করলেন, লো করলেন, এইভাবে যদি ফ্লাকচুয়েশন থাকে ওটা হলে ইকুইটি ইস্যু করবে। ইকুইটি এটা বেটার, কারণ হচ্ছে ডেটটা হচ্ছে আপনার ফিক্সড পেমেন্ট, ফিক্সড পেমেন্ট করতে কোম্পানি প্রবলেম পড়বে এবং ডিফল্ট পড়তে পারে। সো দ্যাটস ওয়াই যে আপনার if earnings volatility high, then the company should raise financing through equity. বিজনেস গ্রোথের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি, যদি আপনার কস্ট অফ ডেটটা যদি কম হয় তাহলে হচ্ছে আপনার ডেট ইস্যু করা উচিত, আর না হলে ইকুইটি। এরপর হচ্ছে এটা তো মোর অফ ফিজি, পার্সেন্টেজ অফ ডেট ইন ক্যাপিটাল স্ট্রাকচার যদি হাই হয় তাহলে কি হবে, কি করতে হবে, আমরা তাহলে কোম্পানিটা ইকুইটি ইকুইটি ইস্যু করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। So the next one is vice versa. If the equity percentage in capital structure is high, then company can issue more debt. So here are some quizzes for you. Please have a look and answer in the chat box, please. বি, সি, Anyone else? বি বি আপনারা তো চ্যাটও বলতে পারেন আর কি, কেউ যদি চান। হ্যাঁ চ্যাটে বলছি যে Okay. So the question is, the right to elect members of the board of the directors of a company belongs to the company's common shareholder. Usually preference shareholder or senior management, they don't have the voting rights. The next quiz for you. So common stock issue এর ক্ষেত্রে হচ্ছে এটা obviously high risky, and the life of common stockholder is infinite, and the remaining one is limited liability. That means হচ্ছে common stock equity holder যারা আছে
তারা কোম্পানিতে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছে তার লাইবিলিটি অতটুকুই। কেউ 10 টাকা আর শেয়ার যদি 100 টাকা পর্যন্ত বা 10টা শেয়ার কিনে 100 টাকা ইনভেস্ট করে, and his liability will be up to that 100 টাকা, and he will not to pay more than that. So this is called the limited liability of a company. The next one is so what is the key difference between the cumulative preferred stock and non-cumulative one? নুসরাত কি বলবেন কেন দিয়েছেন? Why you thought it would be voting rights? So basically cumulative and non-cumulative is very much related to the dividends. So cumulative যারা preferred stock holder, ওরা সাপোজ হচ্ছে এই বছর কোম্পানিটা প্রফিট জেনারেট করেনি, so that's why the company couldn't pay the dividend amount, but next year ওরা হচ্ছে কি এনাফ প্রফিট জেনারেট করেছে, সো নেক্সট ইয়ারে গিয়ে ওরা কি করবে, নেক্সট ইয়ারে ডিভিডেন্ড তো দিবেই, আর এই বছরের যে প্রি ডিটারমাইন্ড ডেটে ডিভিডেন্ড দেওয়ার কথা সেই ডিভিডেন্ডও কিন্তু কোম্পানি দিবে। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দ্য কিউমুলেটিভ প্রিফার্ড স্টক হোল্ডার, they will get the dividend amount in cumulative form if the company doesn't generate revenue or profit in a particular year. So next one, আমাদের একজন পার্টিসিপেন্ট আছেন SHN নামের, আপনার ফুল নেমটা কি? SHN শুনতে পাচ্ছেন? সো এটার আনসার সবাই অলমোস্ট এ দিয়েছেন, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কেউ কি আমাকে বলতে পারবেন যে এটার আনসার এ কেন? ক্যান এনিওয়ান প্লিজ এক্সপ্লেইন? আসলে একটু বুঝিয়ে বললে ভালো হতো। কুপন বন্ড তো যেটা ফিক্সড কুপন বন্ড, এটা তো ডিসকাউন্টিং করে আজকে ধরো আমি 5 বছর পর 100 টাকা দিব, ওই টাইম আজকে 80 টাকা বিক্রি করলাম, হয়তো আমি 5 বছর পর হয়তো ওই যে বন্ডটাকে আমি কনভার্টেবল শেয়ারও কনভার্ট করার অপশন থাকবে। 5 বছর পরে গিয়েছে, আজকে না। আমার মনে হয় এইটাই। আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে কি আপনার কনভার্টিবল বন্ড এবং স্টেট বন্ড, মানে স্টেট বন্ড বলতে যে এই বন্ডটা কনভার্টিবল অপশন নাই, এই দুটো বন্ডের মধ্যে হচ্ছে ফিক্সড কুপন রেট কোনটাতে কম হবে? দ্য ফিক্সড কুপন রেট অন কনভার্টিবল বন্ড কম্পেয়ার টু স্টেট বন্ড, যে কনভার্টিবল বন্ডের ক্ষেত্রে স্টেট বন্ডের তুলনায় কুপন রেট বেশি হবে কি কম হবে? এটা হচ্ছে কম হবে, কারণটা হচ্ছে আপনার কনভার্টিবল বন্ড হোল্ডার যারা আছে, যারা কনভার্টিবল বন্ডে ইনভেস্ট করতেছে, দে হ্যাভ দ্য অপশন টু কনভার্ট the bond in the common stock. So when in case of raising prices of stock in the share markets, the bond holder can have the option to convert their investment into the common stocks, and then they can sell their shares in the secondary market at higher rate. So ওদের যেহেতু অপশনটা আছে সেজন্য হচ্ছে কি স্টেট বন্ডে কিন্তু ওই অপশনটা নাই, এদের যেহেতু একটা আপসাইড পাওয়ার একটা অপশন রয়ে গেছে, সো এদের ক্ষেত্রে আপনার কুপন রেটটা কম হবে। কোম্পানি যেহেতু ওদেরকে একটা বেনিফিট দিচ্ছে, যে একটা কনভার্টিবল একটা অপশন দিচ্ছে, ভবিষ্যতে যদি আপনার শেয়ার প্রাইস বেড়ে যায়, বন্ড হোল্ডাররা চাইলে কি করতে পারবে, তখন হচ্ছে কমন স্টকে কনভার্ট করে নিয়ে ওদের ইনভেস্টমেন্ট সাইজটা বাড়ায় ফেলতে পারবে। কমন স্টকে ওরা কনভার্ট করে ওরা তখন ধরেন সেকেন্ডারি মার্কেটে সেল করে দিল, যেহেতু শেয়ার প্রাইস বাড়তেছে তাহলে হচ্ছে ওরা হায়ার রেটে সেল করতে পারবে। এই যে একটা এডিশনাল অপশন দেওয়া আছে কনভার্টিবল বন্ডের ক্ষেত্রে, সেই জন্য হচ্ছে কোম্পানি ওদেরকে কুপন রেটটা কম অফার করবে। সো দিস ইজ দ্য নেক্সট কুইজ। Compared with preferred shareholders, the ranking of common shareholders in the priority of claims on the company's net assets upon liquidation is ranking of compared with the preferred shareholders, the ranking of common shareholders in the
priority of claims on the company's net assets liquidation is lower. Ranking of common shareholders, priority of claims on the company. শরীফ ভাই আমাকে একটু বলেন এটা এখানে কি বলা হয়েছে? হ্যালো, হ্যাঁ শরীফ ভাই শুনতে পাচ্ছি, হ্যাঁ। ও আমি কি আনমিউট হয়ে গেছি নাকি ভাই? না ভালো হয়েছে, I আপনার thought that I was পার্টিসিপেশন পাচ্ছেন। completely mute today because I had been always sitting on the driver's seat to run a vehicle, but other components being finance and accounts being the other parts are given. I mean, I had been on the marketing and selling thing আর কি, আচ্ছা so আমার আচ্ছা কাছে extremely amazing লাগতেছে। আর এইটাতে আমার কমন সেন্স অ্যাপ্লাই করে আমি রিপ্লাই গুলো দিচ্ছি আর কি। আপনাদের ডিসকাশন খুব ভালো Okay. লাগতেছে আমার কাছে। তবে ওইটা ওই যে কমন শেয়ার হোল্ডারদের প্রায়োরিটি তো লোয়ার হবেই। এক্স্যাক্টলি ওই এটা ওইটাই মিন করা হয়েছে যে সবার পেমেন্টটা পাওয়ার পরে হচ্ছে আপনার কমন শেয়ার হোল্ডারদের প্রায়োরিটি থাকবে। জি ক্যারি অন। হ্যাঁ খুব ভালো লাগতেছে শুনতে আরশাদ ভাই। সালাম আলাইকুম সবাই। থ্যাংক ইউ। ওকে, দ্য নেক্সট ওয়ান। এটা একটু আগে আমি যে ডিসকাশনটা করেছি ওটার সাথে রিলেটেড কিন্তু। থ্যাংক ইউ এভরিওয়ান। এটা হচ্ছে যেহেতু ওদের শেয়ার প্রাইসটা যখন সিগনিফিকেন্টলি বাড়বে তখন হচ্ছে কি যারা কনভার্সন অপশনটা আছে বন্ডের মধ্যে ওরা কিন্তু হচ্ছে আপনার ওদের প্রাইসটা কিন্তু বাড়বে। আপনার বেস কিন্তু যে সুকুক বন্ডটা আছে ওখানে কিন্তু আপনার ওই কনভার্টিবল অপশনটা কিন্তু দেওয়া আছে। সো এগুলো আপনাদের একটু সোর্সেস অফ ফাইন্যান্সিং, যে ফাইন্যান্সিং এর যে কি কি প্রোডাক্ট আছে এগুলো একটু বুঝতে হবে আর কি সবারই, যে কোনটাতে কি কি ফিচার আছে এবং কোনটা কিভাবে ইমপ্যাক্ট করবে কোম্পানিকে এবং ইনভেস্টরকে। সো দ্য আনসার ইজ এরপর হচ্ছে এটা তো আপনারা আনসার করেছেন, এটা দরকার নাই। এটা হচ্ছে মোর অফ ইজি, এটা আমরা বেশ কয়েকবার ডিসকাস করেছি। প্লিজ রিড দিস কুইজ আউট এন্ড গিভ ইউর আনসার। যেহেতু হচ্ছে কি আপনার প্রিফার্ড শেয়ারের সাথে যদি কম্পেয়ার করা হয়, কমন শেয়ারের ইনভেস্টমেন্ট ইজ রিস্কি, দ্যাটস ওয়াই দ্য রিটার্ন শুড বি হায়ার। So now move on to the project financing part of this course, and we have just completed the sources of financing, and we are now moving on to the project financing segment. And just before moving on to the details on the project financing, I would like to show you some of the recent deals in Bangladesh and that has been financed or has been structured in project financing modality. The first one is $179 million of financing for setting up 220 megawatt dual fuel combined cycle power plant in Bhola, that was sponsored by Sapurji Palonji Group of India, and the loan was extended by ITCOL, Islamic Development Bank, ISDB, based on Riyadh, and the Asian Infrastructure Investment Bank, based on China. So ISDB and AIIB are the international development financier, so they are also the co-financier with ITCOL in this syndicated loan. The next large scale project financing happened, which is worth around $125 million for setting up a 138,000 cubic meter FSRU. এটা হচ্ছে যে ফ্লোটিং যে এলএনজি টার্মিনাল আছে, এটা হলো যে ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফাইং ইউনিট এক্স্যাক্টলি, ওই যে এলএনজি যেটা ইয়ে করে। হ্যাঁ এলএনজি যেটা করে, এটা হচ্ছে মোস্টলি হচ্ছে একটা জাহাজের মতো থাকে, এটা ফ্লোট করতে থাকে, মানে আপনার সিতে থাকে বা সি লেভেলেই থাকে। এটা হচ্ছে আপনার ওই জাহাজের মধ্যে এটা একটা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন, এলএনজি গুলো এনে এখানে রিগ্যাসিং করে দেন এটা হচ্ছে আপনার গ্রিড কানেকশনের সাথে কানেক্ট করে।
So এটা একটা floating regasification unit যেটা which was also financed by IFC, CDC Group of UK, DG and FMO from Germany, and also the JICA. So the third example of project financing deal, which is a $68 million project for setting up two projects. One is 149 megawatt and another is 300 megawatt power project in Gazipur. They call it Gazipur 1 and Gazipur 2 by Summit Group. And the loan was also extended by ITCOL and OPEC Fund for International Development. In short, they are called OFID, and also the Islamic Corporation of Development in private sector. Islamic Corporation of Development are called ICD in short. The next example I can give you in the port sector, which is Spanish Summit Alliance Terminal Limited. They received $50 million from ITCOL for development of inland container depot. So these are the recent project financing transaction in Bangladesh. So you see more of these are infrastructural related and energy side too. So now come to the definition of project finance. So what do you know about the project financing? What is that? আমি একটু বাকিদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, যারা একটু রেসপন্স কম করছেন। আবু সাইদ ভাইয়া, আপনি বলতে পারেন, হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্ট ফাইন্যান্সিং? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দৃষ্টিতে স্যার যে প্রজেক্ট ফাইন্যান্স আছে, যে প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছে সেই প্রজেক্টটাতে কস্টটা কে বেয়ার করবে, বা টোটাল কস্টটা কোন কোন সেকশন থেকে মানে নেওয়া হচ্ছে, বা এখানে যারা প্রজেক্ট বিল্ড আপ করতে চাচ্ছে তারা নিজেরা কতটুকু এখানে ইনভলভ আছে, কত পাচ্ছেন, আর বাকি টাকাটা কোথেকে আসবে, সেটার একটা স্যার ব্যাখ্যাটাই হচ্ছে প্রজেক্ট ফিল। আচ্ছা, এরপরে সাইফুল ভাই। সাইফুল ভাই, আপনার লাইনটা মনে হচ্ছে খুব একটা ক্লিয়ার না আর কি। উই ক্যান হিয়ার ইউ প্রপারলি। আচ্ছা, প্রীতম ভাই কি আমাদের একটু বলবেন হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রজেক্ট ফাইন্যান্সিং? বেসিক্যালি আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমার জন্য এক্স্যাক্টলি বলাটা একটু ডিফিকাল্ট হবে আর কি। জাস্ট শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং। প্রজেক্ট ফাইন্যান্সিং আমার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা হয় যে ধরেন আমরা একটা কোনো প্রজেক্টে ফাইন্যান্স করব কি না সেটার অ্যানালাইসিস করে দেন যদি আমরা বুঝি যে হ্যাঁ আমাদের মানে এই প্রজেক্টে ফাইন্যান্স করা যায় বা করলে আমাদের প্রফিট হবে, সেটার উদ্দেশ্যে প্রজেক্ট ফাইন্যান্সটা করা হয় আর কি। আচ্ছা, নুসরাত আপনি কি শেয়ার করবেন আপনার আইডিয়া? As per the International Project Finance Association, the project finance tar age actually we need to define what is a project. Project is a one-time activity, it's a time-bound activity which has a start date and a finish date, and it creates a unique and new type of deliverables. So it is sadharanto we invest now and we have the return for maybe for long 20 years. So and দেখা যাচ্ছে যে আমাদের এই ফিনান্সের একটা বৈশিষ্ট্য হলো ওই প্রজেক্ট থেকে যে রেভিনিউ আসবে for next 20-25 years, that will be used for the repayment. Exactly. Rather than the operational activity. Operational activity is day-to-day activity, but project is not like that. It will finish one day and it will then come handed over to operation. And during the operation period, the revenue will be generated, and from that revenue, it is expected very likely that project repayment will be done by that revenue from the project. Exactly. Thank you, Sharabat bhai. So the first one is what is project? So basically যেটা প্রজেক্ট বলতে মিন করে এটা একটা হচ্ছে একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা
স্ট্রাকচার, যেখানে হচ্ছে আপনার হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে, এবং হচ্ছে যে ওই কোম্পানিটা একটা পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত রেভিনিউ জেনারেট করবে। ফর এক্সাম্পল, ওই যে ইকুইপমেন্ট গুলো দিয়ে হচ্ছে প্রজেক্টটা শুরু করা হচ্ছে বা কোম্পানিটা শুরু হচ্ছে, that equipment will serve you for say 15 to 20 years. So this is typically a life period of a project. So যেটা হচ্ছে কি আপনার একটা ইনিশিয়ালি চিন্তা করা হচ্ছে কি একটা টাইম বাউন্ড একটা কোম্পানি, যেটা হচ্ছে কি আপনার একটা লিমিটেড টাইম পর্যন্ত এই প্রজেক্ট থেকে বেনিফিট পাওয়া যাবে। সো এগুলো হচ্ছে আসলে হচ্ছে কি আপনার, আমরা তো ইউজুয়ালি যেটা কোম্পানি ডেফিনেশন আমরা ইউজ করি সেটা হচ্ছে কোম্পানিটাকে আমরা চিন্তা করি হচ্ছে গোয়িং কনসার্ন, কোম্পানি অলওয়েজ চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। কিন্তু ইফ ইউ থিঙ্ক অফ এ সে পাওয়ার প্রজেক্টের কথা যদি আমরা বলি, যে পাওয়ার প্রজেক্টে যে ইঞ্জিনগুলা পারচেজ করা হয় বা যে ইঞ্জিনগুলা থেকে আপনার ইঞ্জিনগুলা দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, সেই ইঞ্জিনগুলো হচ্ছে আপনার লাইফ টাইম সে হচ্ছে আপনার অ্যারাউন্ড 15 to 20 ইয়ার্স পর্যন্ত। মোস্ট লাইকলি হচ্ছে কি এটা আপনার 15 বছর পর্যন্ত এই ইঞ্জিনগুলা বেশ কিছু মেনটেনেন্স এবং মেজর ওভারহল হোলিং কমপ্লিট করার মাধ্যমে 15 ইয়ার্স পর্যন্ত এই ইঞ্জিনগুলো হচ্ছে কি সার্ভিস দিতে পারে। সো দ্যাটস ওয়াই ওই প্রজেক্টের লাইফ আপনার অন অ্যান অ্যাভারেজ 15 ইয়ার্স পর্যন্ত ধরা হয়। তো কোম্পানি হচ্ছে গোয়িং কনসার্ন কেন বলা হয়? দ্যাট মিনস হচ্ছে কি এটা ধরে নেওয়া হয় যখন ওই প্রজেক্টটার ওই ইকুইপমেন্টটা লাইফ যখন শেষ হয়ে যাবে, ঠিক তখনই ওই কোম্পানিটা হচ্ছে আপনার আবার নতুন করে আরেকটা ইকুইপমেন্ট নিয়ে আসবে, এটা রিপ্লেসমেন্ট হিসেবে। সো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো দিস ইজ হোয়াট কোম্পানি ইজ কল্ড গোয়িং কনসার্ন। সো এই প্রজেক্টের হচ্ছে একটা, যখন আমরা প্রজেক্ট বলবো ডিফাইন করব, we think of a limited time period initially, and the financing is made or procured accordingly. For example, if a project has a lifetime of 20 years, the debt financing is more of taken for 10 to 12 years. So this is the basic modality, and the definition of project financing as per the International Project Finance Association is the financing of long-term capital intensive projects, and mostly these are infrastructural project or industrial project and power plants, where debt and equity used to finance the project are paid back from the cash flows generated by the project. So the important factor here is the cash flow generation by the project, and the cash flow should be enough to pay back the debt service and equity interest of the investor. So যখনই হচ্ছে আপনার প্রজেক্ট ফাইন্যান্সিং এর কথা শুনবেন, তখনই হচ্ছে কি ফার্স্ট অফ অল there is two aspect. One is হচ্ছে যে project revenue should be enough to serve, or cash flow should be enough to serve the debt and equity interest taken by the providers of capital. So this is one factor. The next one is the loan is secured by the project asset, and or to the extent security interest are restricted or have limited value, are secured by the contingent support from the sponsor and the other project participant. এটা মিন করছে হচ্ছে কি, এটা মোস্টলি এই প্রজেক্টের যে অ্যাসেট আছে সেই অ্যাসেট দ্বারাই সিকিউরিটিটা লিমিটেড। দ্যাট মিনস হচ্ছে কি একটা প্রজেক্ট আপনার $100 million একটা প্রজেক্ট করলেন, ওই প্রজেক্টের যা অ্যাসেট আছে, ল্যান্ডার বা আদার্স ক্যাপিটাল প্রোভাইডার যারা আছে তারা শুধু ওই প্রজেক্টের উপরেই ক্লেম করবে, দে উইল নট গো বিয়ন্ড। সো প্রজেক্টের অ্যাসেটটাই হচ্ছে লিমিটেড, সবাই প্রজেক্টের অ্যাসেট কি আছে সেটাতে ইনভেস্ট করবে এবং হচ্ছে দেখবে এই প্রজেক্টটা কি পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট করছে ইন আপকামিং ইয়ার্স, and whether these are enough to pay off the debt service amount, interest and principal amount, and also the return of the equity holder. So these are the definition of project finance. এরপর কেউ কি আমাকে বলবেন what is the difference between project financing and corporate financing? এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কি। Anything else?
যদি আমারটা ভুল না হয় আসাদ ভাই, হুম হুম project is a project. It is a separate entity. হুম হুম Corporate is the entities হুম হুম exist. Those who are working in the corporate house, they are arranging the fund for that particular project, how to run the project, how to utilize the fund. This is the mainly finance, the role of the corporate finance. So far I know. I don't know this is right or wrong. হুম anyone else শরীফ ভাই? হ্যাঁ আরশাদ ভাই, হ্যাঁ আমার মনে হচ্ছে project as you just defined, project is a entity which depends on its cash flow for its debts and equities to be repaid over a project life. ওটা তো ওভাবেই আসে। আর কর্পোরেট ফাইন্যান্স তো বিজনেসের মালিক যারা, ওরা দেয় আর কি ফাইন্যান্স গুলা, উদ্যোক্তাদের দেওয়া ফাইন্যান্স। তো ওকে বাকিটা বোধহয় আপনি আরো ভালো বুঝাই দিতে পারবেন আর কি। যে কর্পোরেট ফাইন্যান্সটা হলো নর্মালি কোম্পানির স্ট্রেংথ, তারপর হলো গিয়ে ব্যালেন্স শিটের অবস্থা, তারপর কোম্পানির যে আহ, ইয়া কোম্পানি যে সিকিউরিটি প্রদান করে এটার উপর বেস করে দেয়া হয় কর্পোরেট ফাইন্যান্স। আর প্রজেক্ট ফাইন্যান্সটা হলো প্রজেক্টের ভায়াবিলিটি এবং প্রজেক্টের ভবিষ্যৎ যে উন্নতি বা ভবিষ্যৎ যে ক্যাশ ফ্লো জেনারেট হবে ওটার উপর বেস করে করা হয়। হুম হ্যাঁ, ইনস্টিটিউশনাল যারা দিবে তাদের অ্যাঙ্গেল থেকে ওইটা আর কি। আর ওকে on the basis of ownership, corporate finance is the finance arranged by the sponsors themselves. আমার মনে হচ্ছে আর কি। You know better. তো থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ শরীফ ভাই। anyone else? স্যার এটা কি এরকম কিছু কি স্যার, যে প্রজেক্ট ফাইন্যান্স একটা নির্দিষ্ট প্রজেক্ট, বাট কর্পোরেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কর্পোরেটের আন্ডারে অনেক প্রজেক্ট আছে, সে ইন্ডিভিজুয়াল কোনো প্রজেক্টকে লোন না দিয়ে সে কর্পোরেট হাউসকে দিলে পরে ওর আন্ডারে যতগুলো প্রজেক্ট আছে সব প্রজেক্ট থেকে সে রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। এটা কি ওয়ান কাইন্ড অফ সে ধরনের স্যার? হুম এটাও একটা পয়েন্ট আর কি, এটাও একটা পার্ট। সো বেসিক্যালি হচ্ছে কি আপনার কর্পোরেট ফাইন্যান্সিং হচ্ছে কি মাহমুদ ভাই যেটা বললেন, এটা হচ্ছে এদের একটা ব্যালেন্স শিট আছে। এটা একটা গোয়িং কনসার্ন অলরেডি অনেক আগে এস্টাবলিশ হচ্ছে। এরা অলরেডি হচ্ছে আপনার একটা ফাইন্যান্সিয়াল মেনটেন করতেছে, রেভিনিউ জেনারেট করতেছে, একটা গোয়িং কনসার্ন কোম্পানি। ওদের ব্যালেন্স শিট দেখে যে ফাইন্যান্সিংটা করা হয়, ওই ব্যালেন্স শিটে কি অ্যাসেট আছে, কি পরিমাণ লাইবিলিটি আছে, এডিশনাল কি ফাইন্যান্সিং করা যাবে, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল নিড কতটুক বা এক্সপেনশন প্ল্যান কি আছে, ওই ব্যালেন্স শিট দ্বারা সাপোর্টেড হয়ে অ্যানালাইসিসটা করে যে ফাইন্যান্সিংটা করে সেটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সিং। হোয়ারেস প্রজেক্ট ফাইন্যান্সিং হচ্ছে কি, যেটা হচ্ছে কি একেবারে ইনিশিয়াল স্টেজে কোম্পানিটা জাস্ট ফর্ম হয়েছে, দে আর yet to establish their plan and also yet to come into operation, and then after that they will generate the revenue. সো প্রজেক্ট ফাইন্যান্সিংটা হচ্ছে একেবারে ইনিশিয়াল স্টেজে কোন একটা প্রজেক্ট যখন আন্ডারটেক করা হয় তখনই ফাইন্যান্সিংটা করা হয়। এরপরে এই ফাইন্যান্সিংটা দিয়ে কোম্পানিটা এস্টাবলিশ করা হয়, প্রজেক্টটা প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা হয়, দেন হচ্ছে ওখান থেকে রেভিনিউ জেনারেট হয়। এবং ওই যারা প্রজেক্ট ফাইন্যান্সিংটা করে তারা হচ্ছে ওই প্রজেক্টের ক্যাশ ফ্লোসটা দেখে, ক্যাশ ফ্লো দেখে এবং দেখে হচ্ছে কি ওই ক্যাশ ফ্লো থেকে ফাইন্যান্সিংটা আপনার ডেট ফাইন্যান্সিংটা করা যাবে কিনা। কিন্তু কর্পোরেটে দেখা যায় হচ্ছে কি অলরেডি ওদের প্রচুর লাইবিলিটি থাকে, এক্সিস্টিং লাইবিলিটি থাকে। তারপর হচ্ছে ওদের এক্সপানশনের ক্ষেত্রেও দেখা যায় হচ্ছে কি আপনার একটা নতুন একটা লাইন নিয়ে আসলো, মেশিনারি লাইন নিয়ে আসলো, কিন্তু এটা আপনি সেগ্রিগেট করতে পারবেন না। প্রজেক্ট ফাইন্যান্সিং এ যেরকম বোঝা যায় হচ্ছে কি যে এটা একটা পার্টিকুলার প্রজেক্ট, লেন্ডাররা বুঝতে পারে এই প্রজেক্টে কি রেভিনিউ করবে, কি ক্যাশ ফ্লো হবে, ফুল অ্যানালাইসিসটা লেন্ডাররা করতে পারে এবং সেপারেটলি আলাদা করতে পারে। কিন্তু আপনি কর্পোরেট ফাইন্যান্সিং এ যদি কোনো একটা এক্সপেনশন ফাইন্যান্স করতে যান তখন হচ্ছে কি আপনি ওই এক্সপেনশনটাকে এক্সিস্টিং কোম্পানি থেকে আলাদা করতে পারবেন না। তো ওই এক্সপেনশন থেকে কি এডিশনাল রেভিনিউ আসবে, ওই এক্সপেনশন থেকে কি এডিশনাল এক্সপেন্সেস হবে, কোন কোন এমপ্লয়ি ওই শুধুমাত্র ওই এক্সপেনশনে রিলেটেড থাকবে, এই জিনিসগুলো হচ্ছে সেগ্রিগেট করা মানে খুবই ভেরি মাচ আনলাইকলি। সো প্রজেক্টটা হচ্ছে কি মোর অফ আপনার আলাদা সেগ্রিগেটেড করা থাকে, একটা সেপারেট কোম্পানি থাকে। সো এটা ল্যান্ডারের কাছে মোর অফ প্রিফারেবল ইন ফাইন্যান্সিং প্রজেক্ট। আর কর্পোরেট ফাইন্যান্সে হচ্ছে কি যেহেতু আমরা সিগ্রিগেট করতে পারি না, এক্সিস্টিং ব্যালেন্স শিটে ওদের একটা বিজনেস আছে, লাইবিলিটি আছে, এবং সেই অনুযায়ী অ্যানালাইসিস করে আপনার ফাইন্যান্সিংটা করা হয়।
মোস্ট অফ দ্য কেসেস কর্পোরেট ফাইন্যান্সিংটা হচ্ছে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। যে এই জন্যই দেখা যায় যে কর্পোরেট ফাইন্যান্সের এখানে পেব্যাক পিরিয়ড, আইআরআর এগুলো তো বেশি অ্যানালাইসিস করা হয় না, যেটা হ্যাঁ, প্রজেক্ট। এগুলো করা হয় না, কারণ তখন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হয়, ব্যালেন্স জি। শিট অ্যানালাইসিস করা হয়, দেখা হয়। এবং হচ্ছে আপনার যে এক্সপেনশন যেটা আছে ওটা কিন্তু আলাদাভাবে সেগ্রিগেট করা যায় না কর্পোরেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। সো লেটস সি হিয়ার হোয়াট আর দ্য তাহলে কি ডিফারেন্স। স্যার কর্পোরেট ফাইন্যান্সিং এর মধ্যে কি স্যার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রিটার্নের পরিমাণটা কি মোস্ট লাইকলি এটা কি ফিক্সড করে রাখা হয়? কর্পোরেট ফাইন্যান্সিং এ যেটা হচ্ছে কি আপনি ধরেন আপনি কোনো যেহেতু একটা স্যার আপনি বলেন যে এটা ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে যদি আমি কোনো কর্পোরেট ফাইন্যান্সিং করি কোনো কোম্পানির সঙ্গে, তাহলে দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমার তখন ওই বাকি হিস্টোরি না ঘেটে তখন হচ্ছে এই টাকার উপরে সে আমাকে কতটুকু রিটার্ন দেবে এটাই তখন মেন প্রায়োরিটি হিসাবে। হ্যাঁ, কর্পোরেট ফাইন্যান্সিং এ যেটাতে দেখবেন আপনি ব্যালেন্স শিট অ্যানালাইসিস করবেন, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করবেন, ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস করবেন, সেই অনুযায়ী আপনি রিকোয়ারমেন্টটা বের করবেন। তো একটা হচ্ছে ডে টু ডে রিকোয়ারমেন্ট যেটা আছে এটা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং এর মাধ্যমে আপনি ডিটারমাইন করবেন, আর যেটা হচ্ছে আপনার কোনো এক্সপেনশন ফাইন্যান্সিং যদি করতে হয় সেক্ষেত্রে এটা খুবই টাফ হচ্ছে আপনার ওই এক্সপেনশনের কারণে এডিশনাল কি রেভিনিউ জেনারেট হবে এবং এডিশনাল কি এক্সপেন্স হবে, এবং এই এক্সপেনশনের আইআরআর এনপিবি এটা বের করে একটু মানে কোয়াইট টাফ আর কি কর্পোরেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। বাট প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা মোর অফ ইজি, কারণ প্রজেক্টটা হচ্ছে একটা সেপারেট এন্টিটি থাকে এবং এটা শুরুর দিকে থাকে। সো let's see here what is the difference between the corporate financing and project financing. Here you see the project financing is single and capital intensive facility. এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল এবং ক্যাপিটাল ইন্টেন্সিভ। প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যদি আপনারা দেখেন মোস্ট অফ দ্য টাইম একটা সিঙ্গেল প্রজেক্ট থাকে, সিঙ্গেল প্রোডাক্ট লাইন, যে ধরেন পাওয়ার প্রজেক্ট অথবা সিমেন্ট ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি অথবা আপনার এলএনজি টার্মিনাল, এদের মোস্ট অফ হচ্ছে কি একটা সিঙ্গেল লাইন অফ বিজনেস, অথবা ভেরিয়াস প্রোডাক্ট থাকলেও তাও লাইনটা হচ্ছে সিমিলার। কর্পোরেট ফাইন্যান্সিং এ দেখবেন হচ্ছে কি আপনার অনেকগুলো কোম্পানি হচ্ছে, ওদের গার্মেন্টস এ দেখবেন ওদের টেক্সটাইল আছে অথবা আরএনজি আছে, ডাইং ফ্যাক্টরি আছে, মাল্টিপল টাইপস এর ফ্যাক্টরি আছে, ওরা হচ্ছে কি পুরোটা হচ্ছে একটা কোম্পানি বা বিজনেস এর আন্ডারে চলতেছে। অনেক সময় দেখবেন হচ্ছে কি আপনার অনেক গ্রুপ অফ কোম্পানিজ আছে, তাদের সিঙ্গেল নেমে ডাইভার্সিফাইড বিজনেস আছে, মাল্টিপল বিজনেস আছে। সেটা হচ্ছে আপনার হয়তো দেখা যায় কনস্ট্রাকশন লাইনে আছে, তারপর হচ্ছে আপনার কনজিউমার গুডস এ আছে, ড্রেজিং এ আছে, মাল্টিপল টাইপস এর বিজনেস আছে একই কোম্পানির নামে। সো এটা হচ্ছে কি আপনার মাল্টিপল টাইপ হতে পারে, এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ হতে পারে, অনেক সময় লেবার ইন্টেন্সিভ হতে পারে। বাট প্রজেক্ট ফাইন্যান্স হচ্ছে মোর অফ ক্যাপিটাল ইন্টেন্সিভ ফ্যাসিলিটি। Then the next one is in case of project, the cash flow is robust and predictable cash flow for the project. এটা হচ্ছে কি আপনার এখানে ডিফারেন্সটা হচ্ছে কি যে ক্যাশ ফ্লোটা ওই প্রজেক্টের জন্য পার্টিকুলারলি ওই প্রজেক্টটা কি ক্যাশ ফ্লো জেনারেট করতেছে সেটা হচ্ছে আমরা প্রজেক্ট ফাইন্যান্সিং বা প্রজেক্ট ফাইন্যান্সিং এর ব্যালেন্স শিট থেকে পাই। আর কর্পোরেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে পুরো গ্রুপ, পুরো কর্পোরেট এন্টিটি যারা আছে সবাই মিলে কি ক্যাশ ফ্লো করতেছে সেটা রেভিনিউর মধ্যে পাবেন। সেখানের মধ্যে আলাদা আলাদা করে পাওয়া যায় না হচ্ছে কি এই লাইন থেকে এতটুকু পাওয়া গেছে, এই লাইন থেকে এতটুকু পাওয়া গেছে, এই জিনিসটা সেগ্রিগেট করা। দেখা যায় হচ্ছে কি আপনার এক্সপেন্স অনেক ক্ষেত্রে হচ্ছে সেম ইলেকট্রিসিটি সবাই ইউজ করতেছে, সেম লাইনের ইলেকট্রিসিটি, সেম যে ফিউয়েল কানেকশন যদি থাকে, গ্যাস কানেকশন থাকে, বা অনেক এমপ্লয়ি হচ্ছে তারা রিপিটেটিভলি অনেকগুলো কনসার্ন একসাথে দেখতেছে। সেখানে হচ্ছে কি আপনি রেভিনিউ এবং হচ্ছে কস্টটাকে সেগ্রিগেট করা হচ্ছে একটু টাফ হয়ে যায়। দ্য নেক্সট ওয়ান ইজ হাইলি লিভারেজড। প্রজেক্ট ফাইন্যান্সিং যেহেতু হচ্ছে আপনার একটা মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে একটা সেপারেট এন্টিটি হয়, এবং এই এন্টিটির হচ্ছে ক্যাশ ফ্লোটা সবাই ইজিলি প্রেডিক্ট করতে পারে, এই প্রজেক্ট কি করবে না করবে সবাই এটা আলাদাভাবে অ্যানালাইসিস করতে পারে। সো মোস্ট অফ দ্য কেস এই জন্য লেন্ডাররা এখানে মানে হায়ার অ্যামাউন্ট অফ লিভারেজ দিতে চায় আর কি, যেটা মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি 70-30 ডেট ইকুইটিতে প্রজেক্ট গুলো ফাইন্যান্স হয়। দ্যাট মিনস হচ্ছে কি আপনার টোটাল যে প্রজেক্ট কস্ট আছে তার অ্যারাউন্ড 70% পর্যন্ত ফাইন্যান্সিং প্রজেক্ট থেকে হয়। কিন্তু কর্পোরেট ফাইন্যান্সিং এ আপনারা মোস্ট অফ দ্য টাইম দেখবেন লেন্ডাররা 50 বা 60% উপরে যেসব কোম্পানিতে আপনার লিভারেজ আছে, ডেট আছে, তাদের 60% বা 50% উপরে বেশি ফাইন্যান্সিং করে না।
এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং হচ্ছে আপনার 40% পর্যন্ত ডেট রাখে লেন্ডাররা। কারণ আপনার কর্পোরেট ফাইন্যান্সিং হচ্ছে কি আপনার কোম্পানি ওভার দ্য টাইম কিন্তু রেভিনিউ জেনারেট করে, ওদের একটা হিউজ পরিমাণ রিটার্ন আর্নিং থাকে। সো তো ওদের হচ্ছে আপনার ইকুইটির পরিমাণ কিন্তু অনেক বেশি হয়, বেশি হওয়াটা হচ্ছে নর্মাল প্রজেক্ট ফাইন্যান্সিং এর তুলনায়। কারণ প্রজেক্ট ফাইন্যান্স হচ্ছে একেবারে শুরু হয়েছে মাত্র, এখানে আপনার ওইভাবে রেভিনিউ জেনারেট হয় না, কোনো রিটার্ন আর্নিংসও নাই। So in case of project financing, the leverage amount is usually high, but in case of corporate financing, the leverage amount is low. এরপর হচ্ছে কি extensive risk identification, mitigation and allocation to the third parties. We'll look more details into the risk identification and mitigation, but in case of project financing, it can be extensively identified because projecটের সবগুলা পার্টি আমরা আলাদাভাবে ডিটারমাইন করতে পারি এবং what are the risks which can be identified or forecasted and can be mitigated accordingly. কিন্তু কর্পোরেট ফাইন্যান্সিং এটা পসিবল হয় না, কারণ এখানে হচ্ছে কি মাল্টিপল এন্টিটি এর সাথে কাজ করে, মাল্টিপল রেভিনিউ জেনারেশন আছে, এক্সপেন্ডিচার ও ডিফারেন্ট স্ট্রাকচার, সো দ্যাটস ওয়াই it is tough. The next one is project financing can be highly tailored. Tailored means highly customized, can be customized. That means যে আপনার কনস্ট্রাকশন কস্ট কখন কোনটা লাগতেছে, সাপোজ হচ্ছে আপনার ইনিশিয়ালি আপনি শুরু করলেন হচ্ছে সিভিল কনস্ট্রাকশনের কাজ দিয়ে, সিভিল কনস্ট্রাকশনের কাজটা যখন কমপ্লিট হবে দেন হচ্ছে আপনার ইকুইপমেন্টের এলসি করে এবং ইকুইপমেন্টটা প্রকিউর করে, এরপরে হচ্ছে ফাইনালি হচ্ছে আপনার আদার্স যে আপনার ইলেকট্রিক্যাল কাজ বা সাবস্টেশনের কাজ এগুলা হচ্ছে কমপ্লিট করে। সো আপনার টাকাটা কিন্তু ফেজ বাই ফেজ লাগতেছে এবং সেটা প্রিডিটারমাইন্ড ভাবে হচ্ছে কি প্রজেক্ট যখন শুরু হয় তখন হচ্ছে লেন্ডাররা এবং প্রজেক্ট ওনার যারা আছে ওরা একসাথে মিলে দেন এটা একটা প্ল্যান করতে পারে এবং সেই অনুযায়ী হচ্ছে লোনটা কিন্তু ড্র ডাউন বা ডিসবার্সমেন্ট করা যায় এবং অপারেটিং ক্যাশ ফ্লোটাও প্রিডিক্ট করা যায় এবং সেই অনুযায়ী হচ্ছে লোন রিপেমেন্টও সেট করে। যে বছর আপনার ইউজুয়ালি অপারেটিং ক্যাশ ফ্লোটা হায়ার প্রিডিকশন হয় তখন দেখা যায় হচ্ছে কি আপনার লোন রিপেমেন্টটাও ওই বছরটা একটু বেশি রাখা হয়, পরে কম রাখা হয়। যদি এটা আসলে সবসময় করা হয় না যে আপনার লোন রিপেমেন্টটা একটা স্ট্রাকচার ফলো করে অ্যানুইটি মেথড, বাট অনেক প্রজেক্ট আছে যেখানে হচ্ছে কি আপনার ইয়া করে যে এই ডেট পেমেন্টটা স্কাল্পটিং করা যায়। স্কাল্পটিং বলতে হচ্ছে কি আপনার যে কোয়ার্টারে আপনার সোলার পাওয়ারের ক্ষেত্রে যদি দেখেন আপনারা, এটা সোলার পাওয়ারটা ডিপেন্ড করে হচ্ছে কি ইরেডিয়েশনের উপরে, যে সোলারের ইরেডিয়েশনটা সূর্যের তাপ কখন থাকে কেমন থাকে। আপনি দেখবেন হচ্ছে কি সামার সিজনে সানলাইটটা অনেক হিউজ থাকে, সো ওই টাইমে হচ্ছে কি গ্রিডেড সোলার পাওয়ার থেকে আপনার ক্যাশ ফ্লো জেনারেশনটা হায়ার হয়। তো ওই টাইমটা হচ্ছে কি ওই কোম্পানিটা লেন্ডারের পেমেন্টটা বেটার করতে পারে। যখন রেনি সিজন থাকে বা উইন্টার সিজন থাকে, যখন সানলাইট অ্যাভেলেবেল পাওয়া যায় না তখন ক্যাশ ফ্লোটা একটু কম হয়, মানে রেভিনিউ জেনারেশনটা কম হয়, তখন হচ্ছে কি লেন্ডার পেমেন্টও ওরা যদি রেগুলার বেসিসে যেটা করার কথা সেই অনুযায়ী করতে পারে না। তো এই কোয়ার্টারলি যে আপনার সানলাইটের উপর ডিপেন্ড করে গ্রিডেড সোলার পাওয়ার প্রজেক্ট গুলো যে রেভিনিউ জেনারেট করতেছে সেই অনুযায়ী ডেট সার্ভিসটাও স্কাল্পটিং করে দেওয়া হয়। লেন্ডাররা এমন ভাবে রিপেমেন্ট শিডিউলটা দাঁড় করায় যাতে হচ্ছে যখন ক্যাশ ফ্লো বেশি এক্সপেক্টেড তখন হচ্ছে বেশি রিপেমেন্ট দিতে পারে, যখন ক্যাশ ফ্লো কম এক্সপেক্টেড তখন যাতে কম দিতে পারে। So these are the difference between the project financing and corporate financing. এটাকে স্কাল্পটিং বলেন না? হ্যাঁ, স্কাল্পটিং বলে এটাকে, ডেট স্কাল্পটিং, যেটা হচ্ছে কি আপনার ডেটটাকে রিপেমেন্টটাকে হচ্ছে কি আপনি সাজাবেন, যেমন কি এটার মধ্যে বেলুনিং করা যায়, লেভেল প্রিন্সিপাল মেথড করা যায়, অথবা হচ্ছে কি আপনার শুরুর দিকে একটু কম রেখে পরে বাড়ানো, এই যে কম বেশি ডেট পেমেন্ট সার্ভিসটাকে একটু কম বেশি করে এটাকে দিস ইজ কল্ড স্কাল্পটিং অফ ডেট সার্ভিস। একটা জিনিস হতে পারে যে প্রজেক্ট ফিনান্সে কিন্তু আইডিসি অনেক সময় কনস্ট্রাকশন পিরিয়ডে কোনো রেভিনিউ আসে না, বাট কর্পোরেট ফিনান্সে যেহেতু তারা কন্টিনিউ রেভিনিউর উপরে এটা দেয়, এই সময় আইডিসিটা তারা করে। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং এর সারাপত যেটা বললেন একটা গ্রেস পিরিয়ড থাকে, যে হচ্ছে কি আপনার যেহেতু প্রজেক্ট
প্রজেক্টের ডিসবার্সমেন্ট এখনই করা লাগে এবং এই ডিসবার্সমেন্টের টাকা দিয়ে হচ্ছে কি আপনার ইকুইপমেন্ট বা আদার কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট করা হয়। সো যেহেতু ফার্স্ট 1 or 1.5 ইয়ার্স হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন পিরিয়ড থাকে, এই সময়টাতে প্রজেক্টটা ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে না। তো এই জন্য হচ্ছে এই সময়টাতে গ্রেস পিরিয়ড দেওয়া হয় বা মোরাটোরিয়াম পিরিয়ড দেওয়া হয়। তো ইন্টারেস্ট ডিউরিং মোরাটোরিয়াম পিরিয়ড যেটা আছে সেটা হচ্ছে কি আপনার ইউজুয়ালি লোন অ্যামাউন্টের সাথে ক্যাপিটালাইজ করে যে অ্যামাউন্টটা হয় সেটাকে হচ্ছে কি আপনার ওভার দ্য টাইম রিপেমেন্ট করা হয়, এবং এটা মোস্টলি কমন ইন কেস অফ প্রজেক্ট ফাইন্যান্সিং। বাট কর্পোরেট ফাইন্যান্সিং এ যেটা হচ্ছে কি আপনার আপনি নতুন একটা এক্সপেনশন করলেও ওখানে দেখা যাবে মোরাটোরিয়াম পিরিয়ডটা দেওয়া হয় না, কারণ হচ্ছে কর্পোরেট অলরেডি এক্সিস্টিং ক্যাশ ফ্লো আছে। সো ওই ক্যাশ ফ্লো যদি কভার করে যায় এক্সপেনশনটা, তখন হচ্ছে মোরাটোরিয়াম পিরিয়ড না দিয়ে ইমিডিয়েট রিপেমেন্ট অপশন রাখে লেন্ডাররা। নর্মালি 3 থেকে 6 মাসের বেশি এখানে সহজে দেয় না কর্পোরেট। হ্যাঁ, কর্পোরেটে হচ্ছে কি আপনার তাও হ্যাঁ সেটাই মানে 6 মাসও দেয়, অনেক সময় দাও দেয় না। যদি দেখা যায় হচ্ছে কর্পোরেট এনাফ ক্যাশ ফ্লো জেনারেট করতেছে আছে, তো তাহলে ওই মোরাটোরিয়াম পিরিয়ডটা দিতে চায় না লেন্ডাররা। সো we have used the word leverage. Leverage means the investment situation in which borrowed funds are used for the investment. হচ্ছে আপনি লোনে যে ফান্ড ইউজ করবেন এটা হচ্ছে লিভারেজ বলে এটাকে। So these are the generic project finance structure. That means who are the parties of the project financing and how they are related. So here you see a term called SPV. আপনারা কি জানেন what is meant by SPV or SPE? না, SPV হচ্ছে স্পেশাল পারপাস ভেহিকেল, or sometimes it is called SPE, স্পেশাল পারপাস এন্টিটি। সো এটা হচ্ছে কি আপনার প্রজেক্ট ফাইন্যান্সিং যখন করে, কোন একটা প্রজেক্ট যখন আন্ডারটেক করে, তখন হচ্ছে আপনার ইয়া করতে হয় যে একটা সেপারেট একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। এই কোম্পানি যে প্রজেক্টটা নেবে, সাপোজ সে একটা পাওয়ার প্রজেক্ট কোম্পানি করবেন, কোন একটা কিছু স্পন্সর ওরা আন্ডারটেক করলো, একটা পাওয়ার প্রজেক্ট করবে, তখন হচ্ছে দে ফার্স্ট থিং দে হ্যাভ টু ডু ইট টু ক্রিয়েট এ নিউ কোম্পানি, সেপারেট কোম্পানি, যেটা ওদের এক্সিস্টিং আদার্স কোম্পানি থেকে ডিফারেন্ট হবে। সো ওটাকে হচ্ছে কি বলা হয় স্পেশাল পারপাস ভেহিকেল। সো দ্যাট ভেহিকেল, দ্যাট কোম্পানি হ্যাজ এ স্পেশাল পারপাস and which is the project itself. এটা হচ্ছে কি কারণে প্রজেক্টটা গড়ছে। In case of power project, the SPV is the generation of electricity. The purpose of the special purpose vehicle is generation of electricity. So in short, যেটা হচ্ছে আপনার প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি একটা আলাদা কোম্পানি ফর্ম করতে হবে, which is called SPV. তো এরপর হচ্ছে কি এই SPV তে the sponsors, মানে যারা ইকুইটি হোল্ডার, দে উইল ইনজেক্ট ইকুইটি ইন দিস SPV. এসপিভি করে প্রজেক্ট করার অ্যাডভান্টেজটা কি হতে পারে? এসপিভি না করেও তো আমি প্রজেক্ট করতে পারি। এসপিভি যদি না করেন, এসপিভি না করলে হচ্ছে কি আপনাকে যে ফাইন্যান্সিংটা হয়ে যাবে এটা কর্পোরেট ফাইন্যান্সিং হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি কোন একটা নামে তো কোম্পানিটা চালাইতে হবে। আপনার এক্সিস্টিং কোম্পানি যারা আছে, ধরেন হচ্ছে আপনার সামিট গ্রুপের কথা যদি চিন্তা করি, ওদের প্রচুর কোম্পানিজ আছে, অনেকগুলো কোম্পানিজ আছে। তো এখন এতগুলো কোম্পানি না থাকে হচ্ছে কি আপনার সামিট পাওয়ার জেনারেশন কোম্পানি সাপোজ একটা কোম্পানি থাকলো, তো এরপরে ওরা যে এতগুলো প্রজেক্ট আন্ডারটেক করেছে, তো প্রত্যেকটা প্রজেক্টকে আমাদের সেগ্রিগেট করা যারা লেন্ডার আছে তাদের জন্য খুবই টাফ হইতো। কারণ হচ্ছে আপনার কোন প্রজেক্ট থেকে কি রেভিনিউ আসতেছে, কোন প্রজেক্টের হচ্ছে এক্সপেন্ডিচার কি, কোন এমপ্লয়িরা কোন প্রজেক্টের আন্ডারে, এগুলো ফুলি সেগ্রিগেটেড থাকতো না, আলাদা করে অডিটেড ফাইন্যান্সিয়াল থাকতো না। এই জন্য প্রজেক্ট ফাইন্যান্সিং এর একটা মেজর ক্রাইটেরিয়া হচ্ছে এটা একটা এসপিভি হতে হবে, আলাদা একটা কোম্পানি হতে হবে, যাতে প্রজেক্টটাকে অন্য সব আদার বিজনেস থেকে আলাদা করে ফেলা যায়, যেন প্রজেক্টের পারফরম্যান্স আলাদাভাবে বোঝা যায়। হ্যাঁ, আলাদাভাবে বোঝা যায়। এবং যেহেতু প্রজেক্ট ফাইন্যান্সিংটা মোর অফ ক্যাশ ফ্লো বেস, তো এটাকে যদি আলাদা না করি, আমি অন্যান্য বিজনেস থেকে যদি সেগ্রিগেট না করি, তাহলে এটার পারফরমেন্স বা ক্যাশ ফ্লো জেনারেশন এগুলোকে সেপারেটলি আইডেন্টিফাই করা যাবে না, এবং তাহলে হচ্ছে আমাদের ডেট সার্ভিসটা ওইভাবে ক্যালকুলেট করা যাবে না যে ক্যাশ ফ্লো থেকে ডেট সার্ভিস করা যাচ্ছে কিনা। So this is the first condition to form a SPV, and in that SPV the sponsor they inject required equity
mostly say 30% of the required project cost that are injected by the equity holder, and the lenders, they pay the senior lenders, they pay the long-term loan to the SPV, and in return they get the repayments in terms of interest and principal from the cash flows generated by SPV. Then another party is off-taker. Off-taker means কি কেউ কি বলতে পারবেন? Off-taker কি? Okay. স্পন্সর বা ফিনান্স গুলো অন্য লোকের কাছে ট্রান্সফার করা, অন্য কোনো ফিনান্সের কাছে ট্রান্সফার করা। না, off-taker হচ্ছে কি the products that are produced by the SPV, the purchaser, the buyers of the product of SPV is called the off-taker. যে হচ্ছে কি যারা SPV এর প্রোডাক্টটা পারচেজ করে নিবে সে তাকে হচ্ছে off-taker বলে বা ইউজার্স বলে। ফর এক্সাম্পল, ইন কেস অফ পাওয়ার সেক্টর, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, BPDB, they are the single off-taker of the electricity generated by all of the power plants in Bangladesh. বাংলাদেশের যত পাওয়ার প্রজেক্ট আছে সবার off-taker হচ্ছে একজন, সেটা হচ্ছে কি আপনার PDB। ইন কেস অফ হচ্ছে আপনি স্টিল বা সিমেন্ট সেক্টরের ক্ষেত্রে যদি দেখেন, ওখানে ইউজার্স যারা আছে ওটা হচ্ছে কি আপনার ওদের ক্ষেত্রে ইউজুয়ালি সিঙ্গেল অফটেকের, যদি সিঙ্গেল বা একজন দুজন যদি যারা পারচেজ করে ফুল টোটাল আউটপুট জেনারেটেড বাই দ্য SPV, ওই ক্ষেত্রে হচ্ছে ওদেরকে অফটেকার হিসেবে ডিফাইন করে। আর এটা যদি মাস লেভেলের হয়ে যায় তখন এটা ইউজার্স বলে। আপনি টোল রোডের ক্ষেত্রেও চিন্তা করবেন, যে হচ্ছে কি কোনো একটা ব্রিজে যে টোল গুলো দেওয়া হয়, যারা সেই টোলে যারা ইউজার আছে, যারা পে করে, ওরা হচ্ছে ইউজার্স। আর কেউ যদি প্রোডাক্টটা সিঙ্গেলি দুইজন পারচেজার যদি সিঙ্গেলি এটা অফ টেক করে বা পারচেজ করে ফুল টোটাল আউটপুট, দেন দে আর কল দ্য অফ টেকার অফ দ্য প্রজেক্ট। এরপর হচ্ছে কি আপনার গভর্নমেন্ট হচ্ছে কি মোস্ট অফ দ্য প্রজেক্টে পার্ট থাকে, যেগুলো হচ্ছে গভর্নমেন্টের প্রায়োরিটি প্রজেক্ট থাকে, ওগুলোতে হচ্ছে গভর্নমেন্টের বেশ কিছু সাপোর্ট থাকে। দিস আর থ্রু ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ও কনসেশন এগ্রিমেন্ট। যেমন কি পাওয়ার প্রজেক্ট গুলোতে হচ্ছে আপনার 15 ইয়ার্স ট্যাক্স হলিডে আছে, তারপর হচ্ছে যে ডিউটি গুলো ফ্রি আছে, তারপর হচ্ছে আপনার ট্যারিফটা ডলারের সাথে ইন্ডেক্স করা, দেন হচ্ছে আপনার ফিউয়েল এলিমেন্টটা পাস থ্রু, দ্যাট মিন্স প্রজেক্টকে জাস্ট ফুয়েলটা হচ্ছে প্রজেক্ট গুলো কিনে এবং গভর্নমেন্ট ওটা পে অফ করে দেয়। সো দিস আর দ্য সাপোর্ট প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। এরপর হচ্ছে আপনার যদি এপিআই পার্কের কথা চিন্তা করেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট মুন্সিগঞ্জ বাজারিয়াতে একটা এপিআই পার্ক করে দিয়েছে। সো দ্যাট মিন্স গভর্নমেন্ট অ্যারেঞ্জ দ্য ল্যান্ড and other utilities that are required for establishment of each of the projects. So কোন প্রজেক্টে যদি আপনারা এই টাইপের কোনো দেখেন, ইকোনমিক জোন গুলো falls under this implementation or concessionary system, concessionary benefit that are provided by the government. ইকোনমিক জোন গুলো তো দেখবেন হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে ল্যান্ডটা মোস্ট অফ দ্য কেস ল্যান্ডটা অ্যাকোয়ার করে দিচ্ছে, ডেভেলপ করে দিচ্ছে, এবং ইউটিলিটিস যা লাগে বা যে সার্ভিস রোড গুলো যা লাগে এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করে দিচ্ছে। সো দিস আর দ্য বেনিফিট ফ্রম দ্য গভর্নমেন্ট। সো টিপিক্যালি দিস আর দ্য জেনেরিক প্রজেক্ট ফাইন্যান্সিং স্ট্রাকচার। এখানে একটা এসপিভি থাকবে, স্পন্সররা ইকুইটি ইনজেক্ট করবে, ল্যান্ডাররা হচ্ছে লোন দিবে, স্পন্সররা ইন রিটার্ন ডিভিডেন্ড পাবে, ল্যান্ডাররা ইন রিটার্ন রিপেমেন্ট পাবে। গভর্নমেন্ট সামটাইমস হচ্ছে কিছু বেনিফিট দেয় স্পেশাল পারপাস ভেহিকেলের ক্ষেত্রে, যদি এটা গভর্নমেন্টের প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়ে। এন্ড অফ টেকার মিন্স হচ্ছে কি যারা এই প্রোডাক্টগুলো পারচেজ করবে, যে এসপিভি যে প্রোডাক্টটা প্রডিউস করবে সেটা পারচেজ যারা করবে, এটা হচ্ছে অফ টেকার। এখানে হচ্ছে আমরা এগুলো অলরেডি ডিসকাস করে ফেলেছি। নাও মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। So main characteristics of projects: project is a distinct legal entity. That means এটা একটা সেপারেট কোম্পানি হতে হবে। এটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফার্স্ট ওয়ান, যে আলাদা একটা সেপারেট লিগ্যাল এন্টিটি থাকতে হবে, লিগ্যাল একটা কোম্পানি করতে হবে। ভাই এই যে এসপিভি টা আপনি বললেন যে সামিটের কথা, সামিটের ধরেন যে
অনেকগুলোই পাওয়ার সেক্টরে বিজনেস আছে, এক একটা আমি দেখো ওদের সবগুলো পাওয়ার সেক্টর মিলিয়ে কি আপনারা ধরেন সামিটকে ইনভেস্ট করছেন অনেকগুলো পাওয়ার সেক্টরে, বা আপনারা করতেছেন বা এইএফসি করতেছেন, সবগুলো পাওয়ার সেক্টর মিলিয়ে কি ধরতেছেন একটা এসপিবি? না, প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি হচ্ছে আলাদা এক একটা এসপিবি। না, ইন্ডিভিজুয়ালি এন্টিটিকে এসপিবি। এই ইন্ডিভিজুয়াল এন্টিটি হচ্ছে এসপিবি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি, প্রত্যেকটা আলাদা আলাদা এসপিবি। আমি ধরেন বিফোর হয়তো 8 to 10 years ব্যাক বেক্সিমকোর মনে হয় 5টা কোম্পানি যে টেক্সটাইল সেক্টরে, হ্যাঁ 5টা সেক্টরকে এন্টিটি ইন্ডিভিজুয়াল এন্টিটি বাদ দিয়ে করে ফেললো কি ওরা বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড। তার আন্ডারে চলে গেল 5টা, ওই 5টার এক্সিস্টেন্স নাই আর। তো হোল্ডিং কোম্পানি যেটা করে সেটা হচ্ছে কি সেই এইটার ব্যাখ্যাটা আমি আপনার জানার জন্য বলছি, নট টু আর্গু। আচ্ছা আচ্ছা, ওকে। মানে এখানে যদি ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য পারপাস অফ হোল্ডিং কোম্পানি এন্ড হোয়াট আর দ্য আদার্স, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য হোল্ডিং কোম্পানিজ এন্ড আদার কোম্পানিজ, দেন ইট ইজ দ্য হোল্ডিং কোম্পানি গুলো হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি ওরা ইনভেস্টমেন্ট করে। ধরেন বেক্সিমকো গ্রুপ ওরা একসাথে 20টা প্রজেক্ট নিবে, অথবা নেক্সট 10 to 15 ইয়ার্সে 15 থেকে 20টা প্রজেক্ট নিবে, আলাদা আলাদা প্রজেক্ট করবে, বিভিন্ন লাইনে ওদের প্রোডাক্ট বা বিভিন্ন ফ্যাক্টরি করবে, বিভিন্ন লাইনে ওদের বিজনেস এস্টাবলিশ করবে। তো এটা হচ্ছে ওদের মাথায় আছে, এই প্ল্যানটা আছে। তো তখন ওরা কি করে হচ্ছে একটা হোল্ডিং কোম্পানি করে, হোল্ডিং কোম্পানি করে ওই কোম্পানির মাধ্যমে যত ইকুইটি লাগে প্রত্যেকটা কোম্পানিতে আলাদা আলাদা করে ইকুইটি ইনভেস্টমেন্ট করে, কারণ প্রত্যেকটা প্রজেক্টে একটা 30% ইকুইটি রিকোয়ারমেন্ট আছে। এবং এটা হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল না করে একটা কোম্পানি করলেই হচ্ছে বেটার, যেটা হলো হচ্ছে আপনার ওই ইয়াটা থাকে আর কি, যে আপনার অডিটেড ফাইন্যান্সিয়ালস গুলো বেটার থাকে, মোর ফেয়ার হয়, এবং ল্যান্ডাররা যারা ইকুইটি মানে ল্যান্ড করবে তখন হচ্ছে ওরা ইকুইটিটা কোন জায়গা থেকে আসতেছে সেটা ওরা ক্লিয়ারলি বুঝতে পারে। তো এই জন্য হচ্ছে কি একটা হোল্ডিং কোম্পানি কি করে, ওরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্ট গুলোতে ইনভেস্ট করে, তখন হচ্ছে এই হয়ে যায় হচ্ছে মাদার কোম্পানি হোল্ডিং কোম্পানিটা, এবং যেগুলোতে ইনভেস্ট করে এগুলো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি হয়। আর যে সাবসিডিয়ারি কোম্পানিগুলো সবাই ওই হোল্ডিং কোম্পানি থেকে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট নিচ্ছে, ওরা হচ্ছে সিস্টার কনসার্নস, যে ওরা হচ্ছে কি ওই মাদার কোম্পানি সবগুলো হচ্ছে সিস্টার কনসার্ন, যে সবাই ওই মাদার কোম্পানি থেকে আপনার ইকুইটি পেয়েছে বা ইকুইটি ইনজেকশন নিয়েছে। সো এই জন্য হচ্ছে আপনার হোল্ডিং কোম্পানি গুলা মোস্টলি করা হয়, যাতে হচ্ছে সাবসিকুয়েন্ট প্রজেক্ট গুলোতে ওখান থেকে ইনভেস্টমেন্ট করা যায়। নেক্সট, হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আপনার প্রজেক্ট গুলো একটা লাম্পি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থাকে, যেহেতু এটা প্রজেক্ট শুরু করা হচ্ছে, সো এখানে একটা ফুল হিউজ অ্যামাউন্ট নিয়ে প্রজেক্টটা শুরু করতে হয়, দ্যাটস ওয়াই লাম্পি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। দেন the next one is limited recourse to the equity participant or sponsor. Limited recourse means limited liability, and in general international financing rule অনুযায়ী হচ্ছে কি আপনার যারা স্পন্সর হোল্ডার আছে বা যারা equity participant আছে, they will have limited liability to the extent they have invested in the company. সে ওরা যদি 10 টাকা ইনভেস্ট করে, তাদের হচ্ছে ইনভেস্ট লাইবিলিটি হচ্ছে ওই 10 টাকা পর্যন্তই, তাদের পার্সোনাল কোনো লাইবিলিটি বিয়ার করতে হবে না। সো দিস ইজ মিন দ্য লিমিটেড recourse. Then the credit appraisal and lending decision is based on the inherent economics of the projects, not the credit standing or balance sheet of any sponsor. এখানে দেখবেন হচ্ছে কোম্পানি এবং স্পন্সর যারা আছে ওরা কিন্তু ডিফারেন্ট। কোম্পানি হচ্ছে সেপারেট এন্টিটি আর স্পন্সর হচ্ছে সেপারেট এন্টিটি। স্পন্সর যে কোনো ইনস্টিটিউশন হতে পারে বা হোল্ডিং কোম্পানি হতে পারে। যখন প্রজেক্ট ফাইন্যান্সিং করা হয় তখন স্পন্সরের ওই ব্যালেন্স শিটটা দেখা হয় না, তখন দেখা হয় হচ্ছে কি আপনার এই প্রজেক্টটার ইনহেরেন্ট ইকোনমিক্স কি, মানে এই প্রজেক্টটার ফিউচার কি, এই প্রজেক্টের ফিউচার ক্যাশ ফ্লো জেনারেশন কেমন হবে, পার্টিকুলারলি দিস ক্যাশ ফ্লো জেনারেশন অফ দিস পার্টিকুলার প্রজেক্ট ইজ লুকড ইনটু। এটা হচ্ছে আপনার প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্যারেক্টারিস্টিক্স, স্পন্সরের ব্যালেন্স শিটটা এখানে দেখা হয় না। So that means the project has little or no direct impact on sponsor balance sheet. And another characteristic of the project financing is extensive due diligence.
এখানে হচ্ছে ল্যান্ডারদের ডিউ ডিলিজেন্স সময় অনেক বেশি লাগে, ইউজুয়ালি 6 মাস থেকে 1 বছর লাগে। ডকুমেন্টেশন যেহেতু শুরুর দিকটা, সো হিউজ এখানে সিন্ডিকেটেড ল্যান্ডার থাকে, ডকুমেন্টেশন প্রসেসটা অনেক লেন্দি হয়, এবং হচ্ছে আপনার প্রত্যেকটা লেন্ডারদের সাথে এবং বড়োয়ার সাথে টার্মস এন্ড কন্ডিশন গুলো নেগোশিয়েট করা হয়। এটা হচ্ছে একটা লেন্দি পিরিয়ড ইয়া লাগে। এটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হয়। যেটা আচ্ছা, Yes, আরেকটা ব্যাপার এসডিপি ধরা আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে যদি কোম্পানির আন্ডারে এসডিপি না করে দুটো পাওয়ার প্ল্যান্ট করছে, তো সেক্ষেত্রে কিন্তু ক্রস ডিফল্ট ক্লজটা দিয়ে দেয়। মানে যদি one project enters into the event of default, automatically another one is in default. এই দুটোকে যদি আলাদা করা যায় তাহলে কিন্তু এই ক্লজটা থেকে মনে হয় যে কিছুটা পাওয়া যায়, রিল্যাক্সেশন পাওয়া যায়। আচ্ছা, একটা হলো যে অনেক সময় লেন্ডারদের ইয়ে থাকে যে যদি অন্য কোনো ফিনান্স নেয় সেক্ষেত্রে কিন্তু লেন্ডারদের অনেক সময় বার থাকে, তুমি অন্য কোনো ফিনান্স নিতে পারবে উইদাউট মাই কনসেপ্ট। যদি একটা কোম্পানির আন্ডারে একই কোম্পানির নামে যদি 3-4টা ধরনের কাজ হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। ক্রস ডিফল্ট এবং lenders dependency on lenders in case of further interest. ওকে শারবাত ভাই, এখানে হচ্ছে কি আপনি যদি একটা জিনিস দেখেন যে কোনো কোম্পানির নামে পাওয়ার প্রজেক্ট, মানে ডিফারেন্ট পাওয়ার প্রজেক্ট একই কোম্পানির আন্ডারে, এরকম কি আছে বাংলাদেশে নর্থ ওয়েস্ট ছাড়া বা গভর্নমেন্ট কোয়ার্টার ছাড়া? আমি দেখেছি, আমি যখন আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ছিলাম সেখানে 400 মেগাওয়াটের একটা কম্বাইন্ড সাইকেল হলো, যেটা ইসিএফ ফিনান্সিং এর হলো, স্প্যানিশ কন্ট্রাক্টর ছিল। হলো 220 কম্বাইন্ড সাইকেল হলো, সেখানে ইসিএফ ফিনান্সিং এবং সেটা হুন্ডাই কোরিয়ান হুন্ডাই। তো আই ফেস দ্য ইভেন্ট অফ ক্রস ডিফল্ট, কারণ ক্রস ডিফল্টের এই কারণে হলো যে একটা প্রজেক্টের বড় ধরনের একটা ব্রেকডাউন হয়েছিল, সেই ব্রেকডাউনটার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল, সেটা দিয়ে ওইটা ডিফল্ট হয়েছে। ওইটা ডিফল্ট হওয়ার কারণে আরেকটা ডিফল্ট হয়েছে, বাট ইট ইজ আন্ডার দ্য সেম কোম্পানি। এখন ধরেন এটা কি ল্যান্ডারের জন্য ভালো যদি ল্যান্ডার যদি আলাদা আলাদা হয়? দুটো কোম্পানি হলে এরকম দেখা যেত যে এই যে ক্রস ডিফল্টটা সেটা কিন্তু মানে দুই কোম্পানির মধ্যে চলে যেত। হ্যাঁ, এখানে কিন্তু একই কোম্পানি হওয়াতে তারা এটা ইয়ে করছে যে একই কোম্পানির আন্ডারে দুইটা প্রজেক্ট, সো একটা ডিফল্ট পেলে আরেকটা ডিফল্ট হবে, কারণ দ্যাট ওইটাতে যে ক্যাশ ফ্লোর সমস্যাটা হচ্ছে সেই সমস্যা ক্যান ইম্প্যাক্ট আদার। এক্স্যাক্টলি, আমার কাছে এখানে মনে হচ্ছে যদি এই টাইপের কেউ করে, এখানে আপনি নিজে বললেন এই সিচুয়েশনে যদি দুইটা প্রজেক্ট একই কোম্পানির নামে যদি হয়, এটা আসলে ল্যান্ডারদের জন্য সমস্যা, মানে যারা স্পন্সর আছে ওদের জন্য সমস্যা। কারণ স্পন্সর যখন দেখবে হচ্ছে কি তার একটা প্রজেক্ট একটাতে মেশিনারি ব্রেকডাউন হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে, এটার জন্য তার ভালো প্রজেক্টও কিন্তু বাকিরা ডিফল্ট ঘোষণা করে দিচ্ছে, কিন্তু ল্যান্ডাররা যেটা দেখতেছে হচ্ছে কি না এই প্রজেক্টটা তো ভালো আছে, ওই প্রজেক্টের সমস্যা, স্টিল ক্রস ডিফল্ট থাকার কারণে আমি এটাকে আমার ভালো প্রজেক্টটা আমি ডিফল্ট করে দিলাম, যেখানে আমার রেভিনিউ স্ট্রিম স্মুথ ছিল। সো এই জন্য হচ্ছে কি প্রজেক্টটা হচ্ছে আপনার ডিফারেন্ট আলাদা আলাদা থাকলে ভালো। এই প্রজেক্টটা ব্রেকডাউন হইলে আপনার হচ্ছে কি আপনার দেখা যায় ওই কোম্পানির ওই স্পন্সরদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে, বাকি প্রজেক্ট সবই ধ্বংস হয়ে গেল, বাট এই প্রজেক্টটা হচ্ছে আপনার এবং দুইটারই যে কমন টার্ম এগ্রিমেন্ট ছিল সিটিএ, সেটা দুইটাতেই ক্রস ডিফল্ট ছিল, মানে এও ক্রস ডিফল্ট ইয়ে করছে, ক্লজ রাখছে, ওইটাও ক্রস ডিফল্ট করছে। হ্যাঁ, এটা রাখতে হয়েছে এই জন্যই, কারণ কত হচ্ছে দুইটাই হচ্ছে একই কোম্পানির আন্ডারে, এবং এটাই হচ্ছে একটা নেগেটিভ সাইড আর কি, যে প্রজেক্ট ফাইন্যান্সিং গুলো আসলে সেপারেট এন্টিটি করে ফেলা বেটার। এবং দুইটার মধ্যেই ছিল যে এনি ফার্দার ইনভেস্টমেন্ট দ্যাট ইজ টু বি অন লেন্ডার্স কনসেপ্ট। এটা যে কোনো প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা অলওয়েজ হচ্ছে কি আপনার ফার্দার কোনো
এডিশনাল ল্যান্ড বরোইং যদি করতে হয় তাহলে হচ্ছে সিনিয়র লেন্ডারদের পারমিশন নিতে হয়। এবং ওই কারণে আলাদা আরেকটা 200 মেগাওয়াটের এটা নিতে পারতেছে না ফিনান্সিং নিতে পারতেছে। ডিফল্টটা ইয়ে থাকে। কাশির জন্য কি খাবো তো তাহলে তো এটাই বেটার ছিল, তাই না? যে ওদের জন্য হচ্ছে কি আপনার যদি সেপারেট প্রত্যেকটা আলাদা আলাদা জি, যদি জি, জি, সেপারেট জি। কোম্পানি করতে হয়। এবং তখন কিন্তু আমরা একেবারে পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখলাম যে আসলে মানে এটা না করার, এই যে সেপারেট কোম্পানি না করার কত বড় একটা ভেজালের মধ্যে আমরা পড়লাম। সো বাকিরা তো অলরেডি শোনাচ্ছেন শারাফাত ভাইয়ের এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে কি আপনার সেপারেট কোম্পানি না হওয়ার কারণে, একই কোম্পানি হওয়ার কারণে আপনার একটা প্রজেক্টে প্রবলেম ফেস করেছে, বাট বাকি একটা প্রজেক্ট কিন্তু ভালো চলতেছিল। সো একটাতে প্রবলেম ফেস করার কারণে বাকি প্রজেক্টও কিন্তু আপনার যারা ল্যান্ডার আছে ওরা কিন্তু ডিফল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। তো প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা হচ্ছে one of the main characteristics that the project should have distinct legal entity. Each of the project should have distinct legal entity. That's mean they have to be a separate SPV, special purpose vehicle. So এটা হচ্ছে কি ওই প্রজেক্টটার পারফরমেন্স এর সাথে ওই লেন্ডার্স বা আদার অ্যাসোসিয়েটেড স্টেক হোল্ডার যারা আছে শুধুমাত্র ওরা they will be concerned with that particular project only, not the performance of others sister concerns or other projects that are related to the group or similar sponsors. So this এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল যেটা কেন why separate SPV is required for in case of every projects. তবে আরেকটা ব্যাপার হইলো এইখানের মধ্যে ওই ইয়াটা স্পন্সর বা একই হোল্ডিং কোম্পানির আন্ডারে যখন প্রজেক্ট আলাদা কোম্পানিও হয় তখন কিন্তু ওই হোল্ডিং কোম্পানির সহ ফুল গ্রুপ লায়াবিলিটিটাও কল করে, বিশেষ করে ব্যাংকের লায়াবিলিটিটা। আচ্ছা, ওটা তো হ্যাঁ ওটা তো ট্রু হচ্ছে কি আমাদের যে সিএবি রিপোর্টিং যেটা আমরা করতে হয়, জি 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 হ্যাঁ প্রত্যেকটা এখানে হচ্ছে কি স্পন্সরের যে কনসার্ন আছে যে কোনো একটা কনসার্ন যদি আপনার লাইবিলিটি ক্লাসিফাই হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে কি আপনার ফুল ইয়াতে আটকে যাবে, জি ক্লাসিফাইড হয়ে যাবে। জি জি সেক্ষেত্রে হচ্ছে কি আপনার লেন্ডারের একটা কল নিতে পারে, যেহেতু হচ্ছে কি আমার প্রজেক্ট হ্যাম্পার্ড না, আমার এই প্রজেক্টের ক্যাশ ফ্লো আমি জানি, সো আমি চাইলে এখন ইভেন্ট অফ ডিফল্ট নাও ডিক্লেয়ার করতে পারি আমরা ল্যান্ডার। হ্যাঁ এটা ল্যান্ডারদের ক্ষেত্রে অনেক সময় কেস টু কেস ওরা চিন্তা করে, যেমন কি পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে পাওয়ার কিনবে কে? পিডিবি কিনবে, তাই না? জি পিডিবি কিনবে, পিডিবি পে অফ করে দিবে, পিডিবি তো আর সিএবি দেখে পে অফ করে না, ওরা যখন দেখতেছে হচ্ছে ইলেকট্রিসিটি পাচ্ছে তখন ওরা পেমেন্ট পাচ্ছে। সিএবি খারাপ হলো যে আমাকে ইভেন্ট অফ ডিফল্ট ডিক্লেয়ার করে ওই কোম্পানিকে এগেইনস্টে লিটিগেশনে যাব, ওর অ্যাসেট গুলো সিজ করে ফেলবো, এই টাইপের রিকোয়ারমেন্ট আমার লাগে না। হ্যাঁ 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 কিন্তু সবগুলো যদি একই নামের আন্ডারে থাকে তো তাহলে তো আমি সিন্ডিকেট করতে পারবো না। সো দ্যাট মিন্স হচ্ছে ডিফল্ট, তখন তো একটা ডিফল্ট হইলে পুরোটাই কোলাপস করবে। হ্যাঁ পুরোটাই কোলাপস করবে। সো দিস ইজ আপ টু ফর দ্য ক্লাস টুডে, এন্ড আমরা নেক্সট ক্লাস গুলোতে হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং এর আরো ডিটেইলস এ দেখবো। সো ফার ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। জি আরশাদ ভাই, সরি প্লিজ। my my earnest request to you for your enlightenment. Project financing এর যে ডেফিনেশনটা এটাতে নরমালি বড় ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার জেনারেশন প্ল্যান্ট এগুলোর ক্ষেত্রে মানে থিওরিটিক্যাল এবং অ্যাপ্লিকেবিলিটি এটার ক্ষেত্রে বড় বড় প্রজেক্ট বেসিসে আর তো ছোট ছোট ফার্ম যারা মানে ফ্লারিশ করবে বা ইনভেস্টর যারা তারাও তো এগুলোকে সিমুলেট করতে পারবে না অ্যাপ্লাইড সেন্সে। হ্যাঁ মানে স্ট্রাকচারিংটা হচ্ছে আপনার সেম। জি জি স্ট্রাকচারিং হচ্ছে সেম। আর যে আপনি যে আলোচনাটা একটু আগে করলেন স্পেশাল পারপাস ভেহিকল মানে হুইচ হ্যাজ মানে টার্মিনোলজিক্যালি মজা লাগলো যে কার ইন্ডাস্ট্রিতে এরকম কথা বলে এমপিপি এসইউভি, তো এখানে এসপিভি চলে আসছে স্পেশাল পারপাস ভেহিকল। এটা অনেকটা যে ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অ্যানালিসিস যেটা এসবিইউ, যেহেতু ম্যানেজমেন্টের থেকে ফাইন্যান্স আরো অনেক বেশি নাম্বার ক্রাঞ্চিং করে, তো এই জন্য যে ওই আলোচনাটা আসলো যে একটা ইউনিট দুর্বল হইলে অন্য ইউনিটকে
সাবসিডাইজ করতে হয়, বা এই ইউনিট সিআইবির জন্য প্রত্যেকটা পুরা ইউনিটটাই এফেক্টেড হয়। আর এদিকে ম্যানেজমেন্টের আলোচনায় দেখা যায় স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট গুলোকে সম্পূর্ণ সেপারেট এন্টিটি ধরা হয়। তো ধরতে চাইলেও পারে না, আসলে কর্পোরেট গুলো ধরতে চাইলেও পারে না যে কর্পোরেট মানে কর্পোরেট যারা স্পন্সর তারা জড়িয়ে যায় যে কোনো ধরনের স্ক্যাম হইলে, বা যদি তাদের একটা প্রজেক্টের দুর্বলতা দেখাতে তারা নিজেকে অফ গার্ড রাখতে পারে না। যদিও অবজেক্টিভটা এইটাই না যে আমার অমুক একটা ইউনিট দুর্বল হইলেও যেন আমার ব্যালেন্স শিটে এটা এফেক্ট না করে। এক্স্যাক্টলি। আবুল খায়রে দেখবেন হচ্ছে আপনার অনেকগুলো কনজিউমার গুডস যেগুলো আছে সবগুলো কিন্তু ওদের একটা সিঙ্গেল ব্যানারের আন্ডারে। জি জি এখানে একটু আবুল খায়েরদের আমরা কিন্তু মহল্লা বাড়ি, বুঝছেন, আমার এখানে বাড়ি আবুল খায়ের ওকে। হ্যাঁ, আবুল খায়ের হচ্ছে রিসেন্টলি যেগুলো ওরা নিউ ভেঞ্চার গুলো নিচ্ছে ওরা কিন্তু সেপারেট এন্টিটি করতেছে, যেমন কি একেএস স্টিল। বাট এছাড়া হচ্ছে মোস্ট অফ দা কনসার্ন দেখবেন সবগুলো কিন্তু ওদের সিঙ্গেল ব্যানারে। তো আপনি আলাদা করতে পারবেন না কোন প্রোডাক্ট লাইন থেকে কেমন আসতেছে, ল্যান্ডারদের জন্য এটা টাফ। এবং যে ব্যালেন্স শিটটা হচ্ছে আপনার সবার জন্যই সেম ব্যালেন্স শিট, সব রেভিনিউ একসাথে আসতেছে, সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস যা আসতেছে সবগুলো একসাথে হিসাব করা হচ্ছে। তো কোন একটা উইং এ যদি আপনার, ওদের তো প্রচুর বিজনেস সেগমেন্ট, একটা সেগমেন্টে যদি আপনার ডিফল্ট করে তাহলে দেখা যাচ্ছে কি পুরো বিজনেসটাই, সব লাইন অফ বিজনেসটাই ইম্প্যাক্টেড হচ্ছে। কিন্তু এসপিপি যদি হইতো, যে স্পেশাল পারপাস ভেহিকল যদি হইতো, হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিটি হইতো এবং প্রত্যেকটার জন্য জবাবদিহি সেই ওই পার্টিকুলার ইউনিটটাই করতে হ্যাঁ। সো প্রজেক্ট ফাইন্যান্সিং এর হচ্ছে কি আপনার প্রজেক্ট ফাইন্যান্সিং পেতে হলে ল্যান্ডার কাছ থেকে যদি প্রজেক্ট ফাইন্যান্সিং পেতে হয় তাহলে হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ইস্যু হচ্ছে যে আপনার একটা স্পেশাল পারপাস এন্টিটি বা ভেহিকল করতে হবে, যেটা একটা সেপারেট কোম্পানি হবে। থ্যাংক ইউ সো মাচ, আশাদ ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আশাদ ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে আপনি এসপিভির কথা বললেন, এইটা কি কোনো পার্টিকুলার সাইজ আছে? লেটস সে কোনো একটা কোম্পানি কোনো একটা প্রজেক্টের জন্য একটা ক্যাপিটাল রেজ করছে, ফান্ড রেজ করছে, রাইট? সো এটা মনে করেন মিনিমাম এত হতে হবে। ইজ দেয়ার এনি লিমিট অর এনি ফ্লোর এরকম ঠিক করা আছে নাকি? না, এটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনার প্রজেক্টটা কি। যেটা হচ্ছে কি আপনার প্রজেক্ট যদি একটা পাওয়ার প্রজেক্ট হয়, সেটা ধরেন হচ্ছে একটা 100 মেগাওয়াট পাওয়ার প্রজেক্টের জন্য আপনার প্রজেক্ট কস্ট হচ্ছে $80 মিলিয়ন। সো এই প্রজেক্ট কস্টটা হচ্ছে কি এসপিবিটা ফাইন্যান্সিং রেজ করবে, কিছু রেজ করবে আপনার ইকুইটি থ্রুতে, কিছু রেজ করবে ডেটের থ্রুতে। সেটা যদি আপনার একটা স্টিল ম্যানুফ্যাকচারিং হয় বা একটা ব্রিক্স ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করেন, একটা অটোমেটেড টানেল ব্রিক্স প্রজেক্ট, আমি ছোটখাটোর কথাই বলতেছি। মনে করেন আপনি তো যেটা এক্সাম্পল দিলেন 100 মেগাওয়াট প্রজেক্ট, লেটস সে, বাট এরকম না, মনে করেন একটা প্রজেক্ট টেন্টেটিভলি নট মোর দেন 5 মিলিয়ন। এটা হচ্ছে আমি ওটাই বলতে চাচ্ছি, এটা হচ্ছে ডিপেন্ড করবে প্রজেক্ট কস্ট কত সেটার উপর ডিপেন্ড করবে। এটা আসলে কোনো লিমিট নাই। একটা ব্রিক্স প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার 60 কোটি টাকা লাগে, যেটা অটোমেটেড টানেল ব্রিক্স প্রজেক্ট যেটা আছে। তো এটা হচ্ছে তার এসপিবি টোটাল প্রজেক্ট কস্ট। এবং এসপিবি এই প্রজেক্ট কস্টটা ইউজুয়ালি 70-30 ডেট ইকুইটিতে ফাইন্যান্সিং হয়। মানে ওরা লোন নেয় হচ্ছে 70% আর 30% হচ্ছে ইকুইটি নেয়, স্পন্সর যারা আছে ওরা ইকুইটি দেয়। সো আপনি যে মানে আপনার কোশ্চেনের আনসারটা হচ্ছে কি এসপিবির এই ভ্যালুটা ডিটারমাইন করে হচ্ছে তার প্রজেক্ট কস্টের উপরে, যে প্রজেক্টটা নিয়েছে ওটা টোটাল প্রজেক্ট কস্টটা কত। আচ্ছা, এটা কি দুইটা স্টেজে হতে পারে? লেটস সে একটা স্পন্সর সে একটা সেট অফ মেশিনারিজ দিয়ে শুরু করলো, সিমিলার ওই সেটের মধ্যে আরো একটা সেট অ্যাড হবে লেটস সে 1.5 বছরের মাথায়। সো কি তখন আরেকটা এসপিভি তৈরি করতে হবে না? ওই এসপিভিটাই ক্যান রেজ ফাইন্যান্সিং ফর দ্যাট ইন দুইটা স্টেপ? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি ফেজ ওয়াইজ বা ট্রান্স ওয়াইজ ফাইন্যান্সিং রেজ করতে পারে দ্য সেম এসপিভি। এটা হচ্ছে আপনার ফেজ বাই ফেজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয়। অনেকে হচ্ছে দেখবেন অনেক বিগ প্রজেক্ট যেগুলো আছে এখানে হচ্ছে আপনার ফেজ বাই ফেজ ওর অপারেশন আসে। ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট করে ওটা ফেজ 1 এর অপারেশন আছে, এরপর হচ্ছে পরে আরো ফার্দার ইনভেস্টমেন্ট করে ফেজ 2 এর অপারেশনে যায়। আচ্ছা,
তখনও কি আবার ওই 70-30 তে থাকতে হয় না, বাট দ্যাট ওইটা কারণ হ্যাঁ অলরেডি অলওয়েজ 70-30 ডেট ইকুইটি রেশিওটাই মেইনটেইন করে আর কি। সব সময়, সো তখনও আবার সবসময়। 30% ইকুইটি ইনজেক্ট করতে হবে। 30% ইকুইটি ইনজেক্ট করতে হবে। ওকে, ঠিক আছে জি, থ্যাংক ইউ। Anything else from anyone? Thank you, Asad bhai, হুম, for today's session. কোয়েরিন একটা কমেন্ট আর কি, জি আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট এবং প্রজেক্ট ফিনান্স থাকলে ওই জায়গাটাতে আসলে ফিনান্স স্কিলের প্রচন্ড রকমের ইউটিলাইজেশনের একটা সুযোগ থাকে। যত রকমের আপনি বিশেষ করে যদি স্ট্রাকচার্ড লোন হয় বা ফরেন সিন্ডিকেটেড লোন হয়, সেগুলো জায়গাতে ওই লোনের এগ্রিমেন্ট তৈরি করা, লস গুলো সুন্দর করে বা ফেভার ডিসফেভারে আনা, এই জায়গাগুলোতে অনেক বেশি কন্ট্রিবিউট করার একটা সুযোগ থাকে। গুলো হচ্ছে আপনার মোস্টলি লার্জ প্রজেক্ট গুলোর ক্ষেত্রেই হয়, ছোটখাটো প্রজেক্ট গুলো সিমিলার স্ট্রাকচার ফলো করে, বাট একদম পিওরলি যারা প্র্যাকটিস করে সেটা হচ্ছে মোস্টলি লার্জ ইনফ্রাস্ট্রাকচার বা এনার্জি রিলেটেড প্রজেক্ট গুলাই। তো আমরা ওই এগ্রিমেন্ট পার্ট বা বিভিন্ন যে পার্টিস যারা আছে ওগুলো সম্পর্কে ডিসকাস করব এট দ্য টাইম, এই কোর্সের একটু পরের দিকে নেক্সট ক্লাসগুলোতে আমরা ডিসকাস করব। So thank you everyone for joining today's class.